শুনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। বসে গেলাম, খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না, আর দেখার কথাও না। আমার আইডিতে বেশি বাংলাদেশ ভারত থেকে সংযুক্ত। আমার যেটুকু যে সময়টাতে আমি সময় পাই সেখানে সেই সময়টাতে আমি এই প্র্যাকটিসগুলো করি বা বসে যাই বা এগুলোর মধ্যে ডুবে থাকি। আর গান কি আমি রেখে দেব, আমার ভালো লাগছিল না কিছু। কাউকে দেখতে পাচ্ছি না, সবাই ঘুমে হচ্ছে, তো আমি বসে গেছি। এভাবেই লাইভ করব, করে পরে সবাই দেখবে।
প্র্যাকটিস নাই, এমনি গান করে ফেলতেছি। এগুলো ভুল হবে, বলতে হবে, তারপরে গাইতে হবে, কিছু করার নাই, নয়তো মুক্তি নাই। এমনভাবে আমাদেরকে অষ্টে পৃষ্ঠে উনি বেঁধে রেখে গিয়েছেন যে একটা মানে রশি দিয়ে গাছের সাথে মানুষকে বেঁধে রাখা হয়, যে তার গানও বাঙালি জাতিকে বেঁধে। আর আমাদের যে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আজকে এই যে একটু আগে আমি ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করছি, আর মানে ভাবছি আর কি, যে আজকে যে আমাদের দেশে যে রবীন্দ্রনাথের বিদ্বেষ, রবীন্দ্রনাথের প্রতি যে বিদ্বেষ, এটার জন্য কি আমাদের প্রজন্ম দায়ী? মোটেও না। আমি মোটেও মনে করি না এটার জন্য আমাদের প্রজন্ম দায়ী। আমাদের রাজনৈতিক সিস্টেম দায়ী, আমাদের প্রশাসন দায়ী, আমাদের সরকার দায়ী। তারা মানুষ তৈরি করতে, আমি বারবার, আমি আগেও লাইভে বলেছি, তারা মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে। প্রজন্মের দোষ দিয়ে কি লাভ? প্রজন্মের বাবা মাকেও তারা তৈরি করে নাই, ওই আবহাওয়া অ্যাটমসফিয়ার তৈরি করে নাই তারা। এটা স্বাধীনতার পরে খুব একটা যে ছিল বেশি তা না। ওই সানজিদা খাতুন যুদ্ধ করেছেন, আর ওই ওয়াহিদুল হক যুদ্ধ করেছেন, কিছু মানুষ যুদ্ধ করেছেন। ওয়াহিদুল হককে আমি দুইবার, আমি কাছ থেকে ওনার সামনে বসে আমি ওয়াহিদুল হকের ছায়ানটের যে সঞ্জিদা আপা যে সেদিন মারা গেলেন, ওনার হাজব্যান্ড, উনি চট্টগ্রাম যাইতেন কর্মশালা করতেন, আর আমি সবাই যেত, আমিও যেতাম, সংসার টংসার ফেলে বাচ্চা ফেলে যেতাম। ওয়াহিদুল হক তো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বলতে গেলে। তো সবাই যেত, উনি কর্মশালায় কথা বলতেন। তো একদিনের ঘটনা বলি, তখন এই যে বাড়িটাতে আমি এখন থাকি ওইটা কনস্ট্রাকশন হচ্ছিল, তখন আমি ফ্ল্যাট কিনি নেই, তো মুভমেন্ট রোডে একটা জায়গায় স্থানান্তর হচ্ছিল। তো আমি তো খুব তাড়াহুড়ো করে বাচ্চাকে স্কুল থেকে এনে গেছি, যে ওয়াহিদুল হক আসছেন, আজকে আবার যাব সেকেন্ড টাইম। তো সবাই গেছে। সব ওই সময়টাতে মানে আমার তো খুব মানে আমি এগুলো খুব দেখি। তো ওই সময়টাতে সবাই কথা বলছে কথা বলছে কথা বলছে, উনি কিন্তু মানসিকভাবে এটা নিতে পারছে না। আমি ওনার কথাগুলো সামনে বসে তন্ময় হয়ে শুনছিলাম, আর উনি উনি কিন্তু আমার দিকে নিবিষ্ট চিত্তে চেয়েছিলেন। তো আজকে আমি এখন পর্যন্ত আমি তাদের আদর্শ নিয়ে লড়ছি, সেটাও কি তাদের কম আশীর্বাদ? উনি ওয়াহিদুল হক যেখানেই গিয়েছেন সেখানে যারা তন্ময় নিবিষ্ট, তাদেরকে তিনি খুঁজে বের করে এনে ছায়ানোটে উনি নিয়েছেন। আমি ছায়ানোটের ছাত্রী না, ছায়ানোটে আমি দুইবার গিয়েছি, দেখার জন্য গিয়েছি, বাট আমি তো আমার অনুসন্ধিৎস মন এগুলো আমার খুঁজে বেড়ায়। যেমন রাজশাহীতে গেলেন, সম্ভবত আমি যদি ভুল না করে, রাজশাহীতে গেলেন, প্রথিতযশা একজন শিল্পী ওখানে সে গান করছে, তার পারফর্ম দেখে তিনি নিয়ে আসলেন, এবং তার উনি যে কাজটা করতেন তার পরিবারের কারো না কারো, বা তারা ছাত্র বা তার আত্মীয় স্বজন কারো না কারোর সাথে বিয়ে করায় ফেলতেন। যেমন তিনি ওইদিকে সম্ভবত ব্রাহ্মণবাড়ির ওইদিকে গেলেন, ওইখান থেকে তিনি প্রত্যুষা আরেকটা মেয়ের গান শুনে পরে তাকে নিয়ে আসলেন ঢাকায়, তার বাবা মাকে উদ্বুদ্ধ করে ঢাকায় এনে উনি তাকে তার আত্মীয় স্বজন কারোর সাথে যে কোনো বিয়ে করাই দিলেন। তারপর তারা কিন্তু শিখলো টিকলো, অনেক বড় হয়েছে, জাতীয় পর্যায়ে শিল্পী, তারা তারা এখন ছায়ানটের টিচার। তো এই যে ওয়াহিদুল হক, একজন ওয়াহিদুল হককে কয়জন পেয়েছে, একজন ওয়াহিদুল হককে কে দেখেছে, আর একজন ওয়াহিদুল হককে দেখলে আমজনতা কতটুকু চিনতো এবং কতটুকু গেছে তার কাছে, তার পায়ের কাছে কে যেতে পেরেছে? আর ওইটা কি কোনো কাঠামো তৈরি করা ছিল? ছিল না তো, ছিল না তো। ওই ছায়ানোটে যখন হয় বিল্ডিং, তখন তো আমরা সব জানি, আমরা অনেক বড় ফান্ড কালেকশন হয়েছে, এগুলো ওই সবার মানুষের 10 হাত মিলে একটা কাজ, শুভ কাজ হয়। তো আমাদের প্রশাসন ব্যর্থ, আমাদের সরকার ব্যর্থ, মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করে নাই। আজকে রবীন্দ্রনাথের গান নিশ্চিহ্ন করে ফেলল। রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছেন। আরে ভাই, তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কেউ কোনো গবেষক পায় নাই রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি করার বিরোধিতা করেছেন, কেউ পায় নাই। বরং তিনি ঢাকা ইউনিভার্সিটি করার পক্ষে ছিলেন, যে সেটার পক্ষে অনেক ধরনের প্রমাণ আছে, কিন্তু উনি বিরোধিতা করেছেন, অনেক গবেষক পান নাই কিন্তু। আর উনি যখন এসেছিলেন তখন তো, যে আমি এখন তো আজকে তো এগুলো ওনাকে নিয়ে বলবো আমার মাথায় নেই, তখন ওই যে ফুলের পাকার সাথে ফুলের ফুল, উনি যখন ঢুকছেন হলের মধ্যে, কোন হলে, একটাতে হলে আসছিলেন ঢাকা ইউনিভার্সিটির, কোন হলটা আমার মেমোরিতে নেই, আজকে এগুলো নিয়ে বলবো ভাবি নাই, তখন মানে পুরো উপর থেকে ফুল ঝরছে ঝরছে। তো উনি যদি ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করতেন, ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির হলে আসলেন উনি, ওনাকে কত বড় সম্মাননা দেওয়া হলো, কেন দেওয়া হলো? দেওয়ার তো কোনো কারণ ছিল না, বরং তার বিরোধিতা করা হইতো। তো রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, এটা আমি আজকে জাস্ট মন থেকে বলছি, ওই বিরোধিতা করেছিলেন, ওইটার পক্ষে কিন্তু কেউ কিছু পায়নি। আর উনি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য এই যে এগুলো হলো কি জানেন, রবীন্দ্রনাথকে না জেনে, না বুঝিয়ে, তার সম্পর্কে না জেনে, তার জীবন না জেনে, তার করুণ জীবন, তার কষ্টের জীবন না জেনে মানুষ এই সমস্ত প্রপাগান্ডা ছাড়াই দেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে। এই এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের সরকার দায়ী, আমাদের
প্রতিটা সরকার মুক্তিযুদ্ধের পরে প্রতিটা সরকার মানুষের মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছে, চরম ব্যর্থ, যার ফলে সমাজে একটা বিস্ফোরণ ময়ূর সমাজ যাতে ফুসে উঠেছিল। শুধু শিখিয়েছিল লোভ, লালসা, সংস্কৃতি, কালচার সব বন্ধ করো, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করো, তারা দেশ ছেড়ে চলে যাক, আমরা প্রপার্টি দখল করে ফেলি, আমরা আমরা আমাদের রাজত্ব কায়েম করি। সেটাই ছিল বাংলাদেশ। সেটার ফল এখন ভোগ করছে বাংলাদেশের মানুষ, যারা শিক্ষিত, যারা অর্ধমৃত হয়ে বেঁচে আছে। আমাকে বলে তো আমার বন্ধু বান্ধব, যারা এগুলো মেনে নিতে পারে না, তারা বিশ্বাস করবেন না। আমি আমি নিকেতন পার্কে ফজলে রাব্বি পার্কে আমি হাঁটতে যেতাম। ওখানে যাওয়ার পরে আমি খুব তাড়াহুড়া করে যেতাম সকালে। ওখানে যাওয়ার পরে আমার দুইজন ভদ্রমহিলার সাথে পরিচয় হলো, অনেকের সাথে পরিচয় হয়েছে, ভদ্রমহিলার সাথে পরিচয় হলো। তো পরশুদিন আমি কল করছিলাম একটা আপার সাথে, উনি হাউ হাউ করে বাংলাদেশ থেকে কান্না করছে। কেন কান্না করছো? তুমি কান্না করছো কেন? তুমি তো মরে যাবে। বলে কি, আমি এটা মেনে নিতে পারছি না, বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করছে। বলছে আমি মেনে নিতে পারছি না, বঙ্গবন্ধু ভাবতে পারা যায়। তা আমি বললাম যে শোনো, তোমাকে তো আমি কত শ্রদ্ধা করি, তুমি জানো ওনারা কিন্তু দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এবং আমার অনেক সিনিয়র, তাইলে বুঝেন। তো আমি বললাম যে আমি না ভারত বাংলাদেশের অনেকেই বলছি পৃথা কার নাম, কেউ বলতে পারে নাই। পৃথা কার নাম ওনাকে বললাম, উনি কিন্তু মুসলিম, পৃথা কার নাম কেউ বলতে পারে নাই। তো আমি তো জানি, আমি তো সাহিত্যিকরা আমাকে পরীক্ষা করে, আমিও তাদেরকে মাঝে মাঝে টেস্ট করি। পরীক্ষা দেওয়ার বিষয় না তো সাহিত্য, তারা আমাকে পরীক্ষা নেয়। তো আমি বললাম যে ভারত বাংলাদেশে অনেকেই বলছি পৃথা কার নাম বলো তো, বলে তারা বলতে পারে না, কেউ পারে নাই। একজন শুধু পেরেছিল কলকাতা থেকে, একজন পেরেছিলেন, উনি একটা নাট্য সংস্থার কর্ণধার। ওনার 40-50 বছর পূর্তি গেল এবং উনি স্টার জলসার অভিনেতা এবং উনি বেসিক্যালি উনি একজন জাত জাত শিল্পী, জাত ড্রামাটিস্ট, জাত পরিচালক, জাত নির্দেশক এবং উনি 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 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওনার সর্বগুণে ভার্সেটাইল জিনিয়াস যা। তো ওনাকে বললাম যে আচ্ছা তুমি বলো তো, আমি তো অনেককে এখন তুমি করে বলি, বলে তুমি বলো তো যে পিতা কার নাম। উনি একটা মাত্র মানুষ বলেছিল, যে এই 30 জনের মধ্যে একজনই বলেছিল যে পিতা অমুকের নাম। আমি বলছি পরে আসছি। আমি বললাম তুমি আমাকে বাঁচালে, আমাকে সবাই টেস্ট করে, আমিও তাদেরকে টেস্ট করি। তো আমাকে সবাই বলে, ওই আমার একটা কবিতার লাইন আছে, পিতার মতো মরিব না লাজে, চাইব তোমার কাছে বর, গরদের আঁচলে ঢাকিব আঁকি হে পরমেশ্বর, ধর্মপুত্র পাবো হে ধর্মরাজ, তোমায় মিলন সুখে, ওইরকম একটা লাইন আছে। তো পিতা, তো আমার ছোটবেলায় আমার 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 মা আমার মার কাকা শ্বশুর আমাদের গোষ্ঠীর, তো উনি, আমি খুব সুন্দর ছিলাম নাকি, আজকে বলছি খুব সুন্দর ছিলাম, সবাই ঘুম থেকে উঠে লাইটটা দেখে নিও, খুব সুন্দর ছিলাম। তো আমার মাও তো অপূর্ব সুন্দরী, তো আমি আর এক সুন্দরী বাচ্চা 2 বছর, আমি ওনাকে আমার মেমোরিতে নাই, উনি খুব মারা গেছেন খুব ছোটবেলায়, উনি মেমোরিতে নাই। তো আমার মাকে নাকি বলতেন, বৌমা বৌমা তোমার মেয়ে পথের মানুষকে টেনে আনবে। তা আমি আমার মা এখনো বলে, আমি বলি মা, দাদু তো এটা আমাকে অভিশাপ দিয়ে গিয়েছে, তোমার মানুষ, তোমার মেয়ে, মা এখনো বলে তোমার মেয়ে পথের মানুষকে টেনে আনবে। তা আমি যে আমার যে মনবর্তী একটা মায়া, এটা উনি এই অভিশাপটা উনি দিয়ে গিয়েছেন, এই বাস্তবে এটা বেমানান, এই মনবর্তী মায়া থাকতে নাই। আর আরেকটা জিনিস তিনি বলতেন যে আমার নাম, উনি পৃথা ডাকতেন আমাকে, নাকি উনি পৃথা ডাকতেন। তো আমার নামটা না নিশ্চিহ্ন হয়ে গেছে। শিলালিপি বাবা দিয়েছিলেন, বাবার সাথে ঝগড়া করতে করতে লিপিতে আসছিলাম, কল্যাণী বাবা দিয়েছিলেন, ওইটাও পারিনি চেঞ্জ করতে। এখন দেখি যে না, ঠিকই আছে। আর শিলালিপিটা তো নাম আমি বলেছি আগেও লাইভে যে শওকত ওসমান, জীবন আনন্দ এ সংসারে আজও আমি সব কিছু বলে যেন করি লেনদেন, এই গানের রচয়িতা। তিনি তো আমার দীর্ঘদিনের বন্ধু এবং তার সাথে আমার ইনবক্সের চ্যাটটাই আমার 12 পর্বের কথোপকথন, 10 পর্ব তার সাথে আমার চেটিংই। আমি একটা এদিকে ছুঁড়ে মারতাম, উনি ওইদিকে আরেকটা ছুঁড়ে মারতো, আমি মহাভারতের একটা ছুঁড়ে মারলে উনি রামায়ণের একটা ছুঁড়ে মারতো। আমি বলতাম যে তুমি কেমনে পারো? শওকত ওসমান বিসিএস ক্যাডার ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তো বলতেন যে পারি রে পারি কল্যাণী, আমি পারি। আমাকে বড় গলায় কল্যাণী ডাকতেন। 2 জন মানুষ বড় গলায়, আমার নামটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, 2 জন মানুষ বড় গলায় আমাকে কল্যাণী ডাকতেন। একজন 17 বছরের জার্নি, আমার জীবনের লাইফ জার্নি, আমার জীবনের যে 17টা বছর মৃত্যুর আগ পর্যন্ত যিনি আমার পাশে ছিলেন, আনিসুজ্জামান, বাংলাদেশের জাতীয় এমিরেটাস অধ্যাপক, জাতীয় অধ্যাপক আনিস। উনি মারা গেছেন মেয়ের 10 তারিখ, এপ্রিলের 25 তারিখে আমি ফোন করেছি, উনি আমার ফোনটা ধরেছেন, বলেন কি ফোন ধরা বারণ, কল্যাণী তোমার নামটা বেশি উঠছে, আমি ফোন ধরেছি। আমি ওই দিনই উনি আমাকে শেষ কথা। আর ওই 2020 16ই ফেব্রুয়ারি ওনার বাসায় আমার সাথে ওনার গেছি, আমি ওনার সাথে আমার দেখা, আমি প্রণাম করেছি, আমাকে পিঠে এইভাবে হাত দিয়ে, উনি আমার ছবি আছে আমার কাছে এখনো। তো
তো দুইটা মানুষ কল্যাণী, একদম বড় গলায় কল্যাণী ডাকতো, একটা শওকত ওসমান, জীবন আনন্দ, ওই যে আরেকটা শাহনাজ রহমতুল্লাহ, ওনার বেশি গান গেয়েছেন। তো উনি বলতেন যে ওনার সাথে আমার যে ইনবক্সের যে চেটিং আমার এত ভালো লাগতো। উনি, আমি যখন কিছু লিখতাম উনি তখন ছুঁড়ে মারতো আর দুইটা। আমি বলি একদিন, আমি বলি বইটা আমি তাকে উৎসর্গ করবো, ডেডিকেট করবো, আর বইটা এখনো প্রকাশ হয়নি। আর আমি তখন বলি নাই, উনি তো মারা গেছেন, আমি জীবদ্দশায় কাউকে এটা বলি নাই। তো একদিন এসেছিলেন আমার আমন্ত্রণে গুলশানে, আমরা হারফিতে বসেছিলাম, খেয়েছি, আমি ওনাকে ওনাকে আপ্যায়ন করেছি। তো কতক্ষণ কথা বলছেন, একটু ডিপ্রেশনে উনি চলে গেছিলেন শেষের দিকে, উনি হতাশ। উনি একটা বিসিএস ক্যাডার, একটা উচ্চশিক্ষিত মানুষ, একটা মুক্তিযোদ্ধা, একটা এতগুলা গানের, এতগুলা কালজয়ী গানের সৃষ্টিশীল মানুষ, উনি যখন, তখনই তো এই অবস্থা, টালমাটাল অবস্থা। টালমাটাল অবস্থা এখন তো নতুন কিছু না, টালমাটাল অবস্থা তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর থেকে কম বেশি টালমাটালের মধ্যে যাচ্ছে। আর গত তো 10-15 বছর টালমাটালের অনেক কিছুই টালমাটাল ছিল। যে 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 আমাদের আমাদের যে দাবি, আমাদের যে রাইটস, আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কিন্তু সুষ্ঠু বিচার হচ্ছিল না। এটাই ছিল মূলত এই বিগত সরকারের মূল কারণ। আচ্ছা, আর আমি অন্যদিকে যাচ্ছি না, আমার যাওয়ার দরকার নেই, আমি রাজনীতি করিও না। তো সবচেয়ে বড় কথা যে আমি শিক্ষা প্রগতি নিয়ে তো কিছু কথা বলবোই আমি। তো এই এই জায়গাগুলোতে আর কি চিন্তা করি যে এই মানুষগুলা, যে আমাকে, যে আমি যে এই যে মানুষগুলোর স্মৃতি নিয়েই না মনে হয় জীবন কাটিয়ে দেওয়া যাবে। একজন শওকত ওসমানের সাথে ইনবক্সে চ্যাট করি আমি, আমি কথোপকথন 12 পর্ব তৈরি করে ফেলতে পারি। এবং আমার সচিব শুদ্ধাচার পুরস্কার পাইছে বাংলাদেশে বিসিএস ক্যাডার, তারা বলছে যে তুই এমন এমন কথোপকথন তুই সৃষ্টি করেছিস, আমার ফেসবুকে আছে, কিন্তু এটাকে আমি আবার বইয়ে আনতে গিয়ে আর একটু আরো পরিমার্জিত করছি। তো বলছে আমারে একটা মেয়ে এমনও বলছে, উদ্দিষ্টতা নিয়েই বলছি, এমন একজন কথোপকথনের যে ভারত বাংলাদেশের যে নাম করা যে নামটা, তাকেও তুই হার মানাবি, এইরকমও কথা বলছেন। আমি নামটা আনতে চাচ্ছি না, সে বলছে। এবং সে যেই সেই লোক না, সে বাংলাদেশ সরকারের বিসিএস ক্যাডার, শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। তো এই যে পৃথা, পৃথা নামটা কেউ বলতে পারে নাই। আমার একটা ছোটবেলার নাম পৃথা। আর শিলালিপি, শওকত ওসমান বললেন যে তোমার নাম, প্রথম বললেন আপনার নাম কি, আমি বললাম লিপি। বলে কি, তারপরে ওনার সাথে আমার ফেসবুকে অনেকগুলা পোস্টে ওনার সাথে আমার, উনি একটা লিখে আমি আবার 10টা লিখি, উনি একটা লিখে আমি আবার 10টা লিখি, দেখে যে এই মেয়ে তো আমাকে হারায় ফেলবে। আমি তো মানে উনি মনে করছেন যে উনি পাণ্ডিত্য নিয়ে থাকবে, এখন উনি যেটা বলে আমি সেটা উত্তর দিই। আমি সম্পূর্ণ সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর, মহাভারত, তারপর মিশরীয় সভ্যতা নিয়ে আমার ওনাকে আমি গায়েল করি। তখন তারপরে উনি একদিন আমাকে চেটে, আমরা তারপরে ফেসবুকে অ্যাড হলাম, তারপরে ইনবক্সে চ্যাট করতাম আমরা দুজনেই, খুব ভালো লাগতো আমার। তো উনি বললো যে আপনার নাম কি, আমি বললাম আমার নাম লিপি। বলে কি আমি আপনার নাম শিলা দিলাম, আপনার নাম লিপির সাথে শিলা লাগিয়ে দিলাম। আমি বললাম যে লিপির সাথে আপনি শিলা লাগিয়ে দিলেন, শিলা তো আমার ছোটবেলারই নাম, আমি যে কেটে বের হয়ে আসছি। বলে কি না, আমি লিপির সাথে শিলা লাগিয়ে দিলাম। তো এই নিয়ে তো স্মৃতি না, এগুলো নিয়ে না তন্ময় হয়ে থাকি, মনে হয় যেন সবাইকে বলি। তো আমি বললাম ঠিক আছে গীতিকবি, ঠিক আছে। শেষে তুমি করে বলতেন, একদিন উনি তুই করে বলছিলেন। আর আমি কি রাগ না, আমাকে তুই করে বলা যাবে না, আমি কাউকে তুমি করে বলি না, আমি সবাইকে আপনি করে বলি। আমি কোর্টে টুটি যেখানে আমার লয়ার সবাইকে আমি আপনি করে বলি, সবাই আমাকে বকা দেয়, বলে কি না আপনি করে বলবেন না, আপনি অনেক সিনিয়র, আপনি আমাদেরকে তুমি করে বলেন। বলে আমার আসে না মুখে, ইদানিং চলে আসছে মুখে, তুমিও চলে আসছে, তুইটা একটু আসছে। আমি কোনোদিন কাউকে আমি তুমি করে বলতাম না। তো শেষে বলতেন উনি তুমি, আচ্ছা তুমি বলছেন আমি মেনে নিচ্ছি। যখন তিনি আমাকে তুই বলছেন, আমি একদিন হেভি রাগ, গীতি কবি তুমি এটা কি বললা, বলে কি তুই করে বলছো কেন। আমার একদম মানে ওই দিন একজন উস্তাদ, শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ, অনেক বড় মাপের উস্তাদ, উনি, আমরা কথা বলছিলাম। তো উনি না একটু প্রমিত বাংলা থেকে বাইরে গিয়ে অন্যরকম, মানে ভাষাটাকে অন্যভাবে বলছে। আমি সিলেটি, তো আমাকে সিলেটি ভাষা দিয়ে বেঙ্গাচ্ছে। আমি বলছি না, না দরকার নাই, আমরা প্রমিত বাংলায় থাকি। কারণ আমি ইন্টারমিডিয়েট পর থেকে সিলেট ছাড়া, আমার সিলেটি ভাষা মুখ থেকে চলে গিয়েছে। আমার এমনিও আমি কথা বলতে পারি না। আমার বাবা সবসময় বলতেন যে তোমাকে নিয়ে চলতে খুব কষ্ট হবে, তুমি ছোটবেলায় একদম কথা বলতে পারতাম না, আমার মুখের মধ্যে কথা লাগতো এবং খুব ফাস্ট কথা বলতাম। আর আমার বাবা শুধু আমার সামনে দাঁড়ায় বলতেন তুমি কি করবা জীবনে, তোমাকে দিয়ে কি হবে, তোমার কথা তো 10 বার বললেও আমি বুঝি না। সেখান থেকে আমি একটুকু সার্ভাইভ করছি। এখন যদি আমি আবার ওইদিকে চলে যাই, তাহলে আমার একদম আজ যাই, যেটুকু সার্ভাইভ করছি ওইটাও আমার চলে যাবে। তো সেখানে আমি, আচ্ছা এই গেল 4টা। বাবা দিলেন, বাবার সাথে একবার ঝগড়া শিলালিপি নিয়ে। আবার গীতিকবি শওকত ওসমান, আসমান থেকে আমি অবাক হয়ে গেছি, ওনার সাথে আমার মাত্র পরিচয়, আপনার নামটা আমি লিপির পাশে সামনে শিলা লাগিয়ে দিই। আমি মাই গড, এটা ঠিক আছে দেন, আপনি যা ইচ্ছা তাই রাখেন। আচ্ছা, আমাকে আমার যে 3য় বই প্রকাশ হয়েছে, ইয়ে বরফ চাদর,
বরফ চাদর প্রকাশ হওয়ার পরে ওইটা ছায়ানীর থেকে প্রকাশ হয়েছে, টাঙ্গাইলের একটা প্রকাশনা। লুৎফুর সে বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের সে মাস্টার ডিগ্রি, সে সব জায়গায় সে বিভিন্ন সেমিনারে বক্তব্য দেয়। অত্যন্ত বুদ্ধা একজন মানুষ, অত্যন্ত গ্রামেটিক্যালি বাংলাকে সে প্রচার করছে। কিছু মানুষ আছে বাংলাদেশে যে কত রুট লেভেলে কাজ করছে, এগুলা মানে কি বলবো, আমি তো এদের পাশে গেছি, আমি তো জানি এরা তো হতাশ। সে কিন্তু বাংলার মাস্টার ডিগ্রি, সে কিন্তু প্রত্যেকটা জায়গায় কত সেমিনার করছে। আমি আমি আর আনিসুজ্জামান চিফ গেস্ট, আর আমি সুফিয়া কামাল মিলনায়তনে ছিলাম যে অনুষ্ঠানটা সে করেছিল ওই দিন। এদিকে আনিসুজ্জামানের বিশাল ক্যানভাস, এদিকে আমার বিশাল ক্যানভাস, দুইজনের দুইটা ক্যানভাস করছে। আর কোনো খুব একটা আর করে নাই, টাকা পয়সা অত লাগে। সেদিন আনিসুজ্জামান প্রধান অতিথি হয়ে এসেছিলেন, আমি বিশেষ অতিথি হয়ে গিয়েছিলাম, নাকি উদ্বোধক অতিথি হয়ে গিয়েছিলাম জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। কত স্মৃতি, এক বিশাল বিশাল ক্যানভাস, আমাদের পিছনে দুইটা ক্যানভাস, দুজনের পোর্ট্রেট ঝুলছে। তো সে বললো দিদি আমি একটু আনিসুজ্জামানের সাথে দেখা করবো। তো আমি বললাম যে আমি তখন 5 মাস আমার মুখের ভিতরে ঘা, আমি ভয় পেয়ে গেছিলাম বাঁচি না মরি। আমি ফ্লোরে শুয়ে থাকতাম, জল খেয়ে থাকতাম ঢাকার বাসায়। আমার দুইটা মেয়ের গ্রাজুয়েশন চলছে ঢাকায়, আমি পাগলের মতো। একটা মেয়ে আইবিএতে যায় যে আসে, কত কম্পিটিশন তার। তো ওই সময় আমি বললাম যে লুৎফুর আমি তো খুব অসুস্থ, কোনো রকম একটা টাঙ্গাইল শাড়ি পরে গেলাম। সে ফুল টুল নিয়ে আসছে। আনিসুজ্জামানকে ফোন দিলাম, বলে কি চলে আসো বাংলা ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি বাংলা ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম। আমার বাবার বইগুলো আনিসুজ্জামানকে দেওয়া হয়নি, আমার বইগুলো দিয়েছিলাম বই মেলাতে, বাবার বইগুলো দেওয়া হয়নি। ওই বইগুলোও দিলাম। আর লুৎফুরও তার প্রকাশনা থেকে অনেকগুলো বই নিয়ে আসলো, ফুল নিয়ে আসলো, আমরা দুজনে মিলিয়ে দিলাম। আর আমি একটা কলম নিয়ে গিয়েছিলাম আনিসুজ্জামানের জন্য, দুইটা কলম ছিল একই রকম, একটা আমার জন্য রেখেছি আর একটা আমি বললাম যে ধরো, তো আমি ওনাকেও তুমি করে বলতাম, আনিসুজ্জামান ধরো তোমার জন্য একটা কলম নিয়ে আসছি। কি নিয়ে আসবো, আমি তো খুব অসুস্থ। উনি কলমটা হাতে নিলেন, নিয়ে লুৎফুরের সামনে বললেন এই একটা কাজ আমি ভাবছি দারুণ হয়েছে, আজকে আমি আসার সময় কলমটা ভুলেই ফেলে আসছি। এমন ভাবে উনি বলছিলেন যে আমার এত শরম লাগছে, আমি বলছি আর কি বলবো। লুৎফুর আমার দিকে তাকায় আছে, যেন যেন উনার যেন কোন একটা মানুষ প্রতিমা উনার সামনে, উনার মন বুঝে কলমটা নিয়ে গেছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম স্মৃতিগুলা না আমি সারাক্ষণ হাঁটি আর ভাবি। এমন ভাবে বলছিলেন যে আজকে কলমটাই ফেলে আসছি, সেটাই তুমি নিয়ে আসলে, তুমি কি করে জানলে। তো গোল্ডেন একটা কলম, একদম টপ টু বটম গোল্ডেন, এটা একটা আমার আছে। আমি এই কলমগুলো এখনো ঢাকার বাসায় আমার আছে, চট্টগ্রামের বাসায় আমার ছন্ন ছাড়া জীবন, সমস্ত কিছু আমার সার্ভেন্টরা ফেলে দিচ্ছে। আচ্ছা, এগুলো আমি পাজর দিয়ে আগলায় রাখি, এবং লাইভে বসলে আমি কলমগুলো নিয়ে বসে কোনো কিছু লিখতে টিকতে হইলে। আচ্ছা, তো আমি লুৎফুরকে বললাম লুৎফুর চলো আমরা ইয়েতে যাই, ডাকসুতে যাই একটু। তো ডাকসুতে আমি কয়েকটা বই নিয়ে গেছিলাম। ডাকসুতে গেলাম, গোপালদা গোপালদা বঙ্গবন্ধুর মুরাল আছে সামনে, গোপালদাকে বই দিলাম, বললো খাতার মধ্যে কিছু লিখেন। আমি খাতার মধ্যে একটু লিখলাম। গোপালদা না ওইখানেই আমার দহনকালের সমাজ বইটার মুখবন্ধ পড়ে ফেললো আমি লিখতে লিখতে, আর বসাইছে আমাকে একদম চেয়ার টেবিলে বসাইছে, সামনে বঙ্গবন্ধুর মুরাল, ডাকসুর মেইন অফিসের ভিতরে প্রথম যে রুমটাতে। গোপালদা মুখবন্ধটা পড়ে ফেলছে, ওখানে আনিসুজ্জামান লিখে দিয়েছেন মুখবন্ধ, আর আমার কিছু কথাটা গোপালদা পড়ছে। আনিসুজ্জামানের মুখবন্ধটা দহনকালের সমাজে পড়ছে, আর আমার কিছু কথা পড়েছে। পরে উনি আমাকে স্ট্রেট আমার দিকে তাকাচ্ছে। তারপরে আমি তো শিশির ভেজা গোলাপের কান্না দিচ্ছি, চুম্বনের আর্দ্রতায় ওয়াটার কালার দিচ্ছি, বাবার দুঃখে যাতে জীবন গড়া বইটা প্রকাশ করছি ওইটা দিচ্ছি, বাবার উপরে 58টা লেখা নিয়ে সারা গ্রন্থ দিচ্ছি, তারপরে আমার তৃতীয় কাব্য বরফ চাদর দিচ্ছি, আরো অনেকগুলো ম্যাগাজিন ট্যাগাজিন কি কি নিয়ে গেছিলাম সব দিচ্ছি, যে ডাকসুতে আপনি লাইব্রেরিতে রেখে দিয়ে এগুলো। তারপরে গোপালদা কেমন আছে জানি না, এখন আর যোগাযোগ করতে পারছি না। গোপালদা আমার কিছু কথাটা পড়ে আমি পড়ে আমাকে বলল আমি পড়ে ফেলছি আপনার আনিসুজ্জামানের মুখবন্ধুটাও পড়ে ফেলছি, আর আমার কিছু কথা, আপনার কিছু কথা আমি পড়ে ফেলছি। বলছি কেমন লাগছে গোপালদা? আমি তো চুপচাপ আমি লিখছি, মানে ওই যে মেমোরেন্ডাম বই, যেটা বড় একটা বই আছে, ওখানে আমি একটা নোট দিচ্ছি। কেমন লাগছে গোপালদা? আর আমি সবসময় খুব মানে এগুলাতে একটু প্রকাশ করি না, আনিসকে খুব নিয়ে যাই, আমি নীরবে কাজ করি, আমাকে কেউ চিনেও না, খুব একটা জ্ঞানের জগৎ ছাড়া আমাকে কেউ চিনে না। আর আমি নিজকে কোন সময় পারিও নেই, আমার সংসার থেকে বেরোতে পারিনি। আর আমি সবসময় আমি ওই যে একটা শেলের মধ্যে নিজকে রাখতাম, যে এত ভাইরাল, এত ভাইরাসের যুগে এত ভাইরাল হওয়ার দরকার নাই, ভাইরাল হতে গিয়ে ভাইরাস হতে হয়। তো লুৎফুরও তাকায় আছে, দাঁড়ায় আছে, সেও তার দুই একটা বই প্রকাশনা থেকে নিয়ে গেছে, ওগুলোও দিচ্ছে। তো গোপালদা বললো যে পড়ে ফেলছেন। আমি কেমন লাগছে গোপালদা? এই তো সবাই তো, যে কোনো রাইটার বলবে কেমন লাগছে গোপালদা। বললো যে, আমি বললাম যে গোপালদা আমার আরেকটা বই যাচ্ছে শ্বেতপাথর, ওইটাও কলাম সংকলন। কলাম কিন্তু সবাই লিখে না, ব্রেন থেকে রক্ত জড়ায় কলাম লিখতে হয়।
আর সব রাজনৈতিক কলাম, পলিটিক্যাল কলাম আমার 10টা আছে, আমার 80টা নিবন্ধ আছে, আমার বাসায় আছে এগুলো লিমিটিং করা, অনেকগুলো হারাই গেছে। কারণ 2 বাসায় আমি 10-12 বছর চট্টগ্রাম ঢাকা করেছি। গোপালদা বললেন যে বইয়ে দেখছি আপনার নাম কল্যাণী দেবচৌধুরী লিপি, আমি লিপির আগে শিলা লাগিয়ে দিই। আমি আরেকটা ধাক্কা খাইলাম যে এইটা আমার মনে হয় যে জন্ম থেকে একজন বাবা যা চেয়েছিল সেখান থেকে আমি সরে আসছি, সেটা অলৌকিকভাবে, যেহেতু আমার বাবা একজন মহামানবের মতোই আমার কাছে মনে হয়, তার জীবন তো আমি অনেকগুলা কাজ করেছি, যে সেখান থেকে মনে হয় একটা ধাক্কা বারে বারে উনি আমাকে দিচ্ছেন। কারণ যে মানুষটা মারা যাওয়ার 17 বছর পর্যন্ত আমার মাথার বালিশের আগে এসে দাঁড়ায় থাকতো, বাবা মারা যাওয়ার 17 বছর পর্যন্ত আমি বাচ্চা কাচ্চা নিয়ে, 3টা বাচ্চা নিয়ে পাগল, আমার সংসার নিয়ে পাগল, আমার হাজার ঝামেলা। এর মধ্যে আমি পড়াশোনা করছি, বিএড করছি, আমি আইনে 14টা পেপার পাস করছি, বার কাউন্সিল ডিক্লারেশন নিছি, বিয়ের পরে সব। সেই সময় বাবা শুধু এসে আমার বালিশের আগে দাঁড়ায় থাকতো, বালিশের আগে দাঁড়ায় থাকতো। আর আমি আমার মাকে বলতাম, মা বাবা এত ডিস্টার্ব করে কেন, বাবা এত ডিস্টার্ব করে কেন? আমার মা বলে কি আমি তো স্বপ্নে দেখি না। আমি কি চাই উনি আমার বালিশের মাথার আগে এসে দাঁড়ায় থাকে, আমি ঘুমাইতে পারি না, উনি তো মারা গেছে, আমার তো এটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে বাবার যখন উপরে কাজে হাত দিলাম, এরপরে আস্তে আস্তে তিনি চলে গেলেন, আর আসেন না। এখন স্মারক গ্রন্থ করলাম, বাবার লিখিত পাণ্ডুলিপি প্রকাশ করলাম, আবক্ষ স্মারক ভাস্কর্য বাড়িতে করলাম। তো গোপালদা আমাকে বলতেছে, পড়লাম, খুব ভালো লাগছে, কাটকুট্টা কথা কথা ক্লিন কাট কথাবার্তা, সমাজকে এমন, যেমন এখানে একটা লাইন আছে, এই সমাজের পুরুষতন্ত্র যেভাবে তার তার নিজের ঘরের রমণীকে বৈজ্ঞ পুষ্য যৌন দাসী বানিয়ে রেখেছে, ঠিক সেইভাবে একটা ক্ষমতায়ন নারীকে ঠিক সেই মাপে বিচার করে। আমরা সমাজে কোনো কাজ করতে পারি না, আমরা সমাজে কাজ করতে গেলে হয় আমাদের পিঠে হাত দিবে, বুকে হাত দিবে, কলিগে, পাশের কলিগে সে প্রথমে যৌন সন্ত্রাসের অফার দিবে, একটা মেয়ে অফিসেও নিরাপদ না, মেয়েরা পড়াশোনা করে কি করবে? আর সবচেয়ে তো আমাদের মতো মেয়েরা ডেঞ্জারাস জোনে আছে, কারণ আমরা আমরা আর যাই করি, চাকরি করব, পয়সা ইনকাম করব, কাপড় কিনবো, চুপড় কিনবো, শখ করবো, দেখাবো, কিন্তু আমাদের ওই যে মগজে যদি একটা কথা থাকে, এই ব্রেনটাতে যদি 2টা কথা থাকে, আমি যদি জ্ঞানের চর্চা করি, এটা কিন্তু পাবলিক প্লেসে আমি ছাড়তে পারবো না। ছাড়লেই আমাকে গলা চিপিয়ে আমাকে ঘরে ঢুকাবে, এই পুরুষতন্ত্র, গুন্ডা পুরুষতন্ত্র। সাপোজ আমি একটা কথা বলি, 90 সালে মাস্টার্স করে বের হয়েছে, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে 4-5 বছর 7 বছর আমি খুব কষ্ট করছি, অনেক কষ্ট, আমার পারিবারিক জীবনে কোনো সুখ ছিল না। আচ্ছা, যাই হোক, এগুলো পরে একদিন বলবো, সব বলার সময় আসছে, আগে বলিনি, এখন বলবো সব। তারপরে মাঝে মাঝে যেতাম, যেহেতু আমার বাবা একটা একটা ফিগার, 42-এর কুইটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সে 45-47 কলকাতা বোর্ড থেকে মেট্রিক ইন্টারমিডিয়েট, এর মধ্যে স্কুল করেছেন, 56 সিলেট সেন্টারে হাইয়েস্ট ইংলিশে মার্ক নিয়ে গ্রাজুয়েশন তার, তারপরে মাস্টার ডিগ্রি 68-তে, তারপর তার উপরে পাকিস্তানি সরকারের জুলুম, নির্যাতন, দেশদ্রোহিতার মামলা, বুদ্ধিজীবী হত্যা লিস্টে 1 নম্বরে তার নাম, তার জন্য গ্রামকে গ্রাম জ্বালায় দেওয়া হয়, তার জন্য 2টা গণহত্যা হয়েছে, তার উপরে অভিযোগ সে কায়দে আজমের মৃত্যুবার্ষিকী পালন করে না, যেটা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে হইল। আমার বাবা সেই সময় পাকিস্তান পিরিয়ডে কায়দে আজমের মৃত্যুবার্ষিকী পালন করে নাই, যেটা হইলো যে জাতীয় পতাকা অর্ধনমিতে রাখা হয় না, সেই পাকিস্তানের জাতীয় পতাকা অর্ধ তার স্কুলে রাখা হইতো না। তিনি অতুল প্রসাদ, রবীন্দ্রনাথ, মোহাম্মদ, এই সমস্ত সৈয়দ মোহাম্মদের গান, এগুলা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই সমস্ত গান সমস্ত তার স্কুলে বাইকে বিশাল বিশাল সাউন্ডে বাজানো হয়, রবীন্দ্রনাথের গান বাজানো হয়, নজরুলের গান বাজানো হয়, তিনি আকাশবাণী, প্রধান অভিযোগ ছিল তিনি আকাশবাণী শুনেন। আচ্ছা, এখন গোপালদা আমাকে বলে কি যে আমি আমি এক কাজ করি, আপনার নামের আগে লিপি, নামের আগে শিলাটা লাগিয়ে দিই। আমি খাইলাম আরেকটা ধাক্কা। আমি বললাম যে তাই নাকি? আমি তো হাসতেছি, এর আগে শওকত ওসমানেরটা হয়ে গেছে, এরপর গোপালদেরটা, এরপরে এখন এরপরে দেখি আর সবাই বলে লিপির আগে শিলালিপি লাগান না কেন। আরেকটা জায়গা আছে আমার, আমি তো মেমোরিতে আনতে পারছি না, আমার কোনো লাইভে আছে, বাবার পরে 3 জায়গা থেকে আমি যখন ধাক্কাটা খাইলাম, এখনই আমি নামের সাথে আবার শিলা অ্যাড করি, শিলালিপি অ্যাড করি, তো শিলা অ্যাড করি। তো দেখেন যে চেতনা, দেখেন ওই আশীর্বাদ, দেখেন ডাকসু মিলনায়তন হইল মুক্তিযুদ্ধের সূতিকাগার, ছাত্র আন্দোলনের সূতিকাগার, সেইখান থেকে চেতনাটা আমার শরীরে, তারা আমাকে আশীর্বাদ দিচ্ছে। শওকত ওসমান উনি মুক্তিযোদ্ধা, উনি বিসিএস ক্যাডার, উনি এতগুলা গানের, কালজয়ী গানের সৃষ্টিশীল লোক, উনি আমাকে আশীর্বাদ দিয়ে গেছে। বাবা মুক্তিযুদ্ধের হাজার হাজার স্টুডেন্ট তৈরি করেছেন, বাবাকে মারার জন্য গ্রামকে গ্রাম জ্বালানো হইতো, বিশ্ব গুরুঙ্গা আর শ্রীরামসী 2টা গণহত্যা হয়ে গেছে, বাবার স্কুলে গণহত্যা হচ্ছে না, ললিত বাবুকে পাওয়া যাচ্ছে না, বাবার বন্ধু বান্ধব সেই গ্রামে নিয়ে গেছে, ওয়াজুদুল্লাহ মাস্টার বাল্য বন্ধু, তারপরে তার ছাত্র তুফাজ্জল হোসেন, এরা সমস্ত কিছু, কামালি, আমি গিয়ে দেখে আসছি, বাবার উপরে কাজ করার আগে সমস্ত জায়গায় আমি তন্ন তন্ন করে ঘুরে বেড়াইছি, আমি কালেকশন করেছি, মানে আমি সারাগ্রন্থ করবো কিভাবে,
বইটা প্রকাশ হয়েছে, কিন্তু ব্যক্তি জীবনে তিনি কেমন এটা তো লিখে যান নাই। তাহলে দেখেন, বাবা তাও মুক্তিযুদ্ধের সূতিকাগার, শওকত ওসমান একটা মুক্তিযুদ্ধের সূতিকাগার, ডাকসু মিলনায়তন একটা মুক্তিযুদ্ধের সূতিকাগার, আরেকটা আমার মেমোরিতে আনতে পারছি না, 4টা। আমার আসলে আমার আত্মজীবনীটা লেখা খুব দরকার, আমি অর্ধেক লিখে প্রকাশকদের জ্বালায় আমি ছেড়ে রেখে দিছি। এই জিনিসটা দেখান। এখন এই যে আমি যে ওখানে অনেকে বলে লিপি শিলা কেন, অনেকে আমাকে বলে তুই শিলা কেন লাগাস, এই কথা কিন্তু আমি 2-3 বার 4 বার বলে ফেলছি। শিলা লাগানোর কারণটাই হলো এইটা, যে আমি এই বয়সে এসে গত 15 বছর 17 বছরে আমি সবার থেকে খালি ধাক্কা খাচ্ছি ধাক্কা খাচ্ছি ধাক্কা খাচ্ছি। ইভেন আনিসুজ্জামান একদিন বলছেন কথা প্রসঙ্গে যে লিপি তোমার নামটা তো শিলালিপি দাও না, তুমি তো শিলার মতো তোমার লিখা, তুমি শিলালিপি দাও না কেন। উনি একদিন আমাকে কথা ছলে বলছেন। কিন্তু এই যে ওনারা যে যারা, উনি তো যেহেতু উনি আমরা 2005 সাল থেকে আনিসুজ্জামান আর আমি একদম আমৃত্যু, আমরা সবসময় কথা বলতাম। কোনো সময় কোনো উনি চট্টগ্রাম গেলে আমরা একটা রেস্টুরেন্টে বসতাম, 2 বার আমার বাসায় গিয়েছেন, বিভিন্ন আমার ফ্যামিলি নিয়ে আমরা রেস্টুরেন্টে বসতাম। এবং ঢাকায় তো উনি আজকে বলছি, ঢাকায় তো উনি স্ট্রাইকের মধ্যে আমরা রেস্টুরেন্টে বসতাম। পুলিশ প্রটোকল যখন উনি যুদ্ধাপরাধীদের বিচারের সময় সাক্ষী দিলেন, উনি পুলিশ প্রটোকল গাড়ি করে আমাকে নিয়ে আমরা রেস্টুরেন্টে খাইতাম, আমিও হয়তো উনিও হয়তো। একদিন স্ট্রাইকের মধ্যে উনি রিক্সা করে চলে আসছে আমাকে তুলে নিতে। আমি বললাম আশ্চর্য, তুমি এগুলো কি করছো, রিক্সা করে তোমার নিরাপত্তা তো এটা আমার উপর যাবে। বলে কি না, কিচ্ছু হবে না। তো এই যে আনিসুজ্জামান এত বড় একজন পার্সোনালিটি, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, 21শে পুরস্কার প্রাপ্ত, ভারতের পদ্মশ্রী না পদ্মবিভূষণ যে কোনো একটা পুরস্কার প্রাপ্ত জগত্তারিণী, তার লাইফ তো আমি স্টাডি করেছি। আমি অনেক 3টে ভিডিও আছে আমার ইউটিউবে আনিসুজ্জামানে মারা যাওয়ার পরে তার লাইফ নিয়ে, এবং তার সাথে আমার কনভারসেশনটা হইতোই। উনি একটা কথা বলতো, আমি তাকে ছুঁড়ে মারতাম সাহিত্যের ভাষায়, উনি একটা ছোটো কথা বলতো, আমি আরেকটা সাহিত্যের ভাষায়, একটা রবীন্দ্রনাথের কলি দিয়ে তাকে আমি উত্তর দিতাম, একটা নজরুলের কলি দিয়ে তাকে আমি উত্তর দিতাম। এই 3টে ভিডিও আমার ইউটিউবে আছে, আমি কীভাবে তার সাথে কথা বলতাম। আমি আনিসুজ্জামানের সাথে যে আমার পর 17 বছরের যে জার্নি, আমি তার সাথে কিভাবে কথা বলতাম পুরা হুবহু আছে ইউটিউবে আমার 3টা ভিডিও। 2টা তো আছেই, একটা আরেকটাও আছে। এখন এগুলো বলে গেছি। আর কি কান্না করছি আমি, 1 সপ্তাহ আমার চোখ ফুলে গেছে, মানে পুরা কান্না আমার। যে আমার একটা এত ভালো একটা বন্ধু, আমি যেদিন আমার মেয়ে আইবিএতে চান্স পাইলো 22তম, আমি তাকে, আমার মাকে বলি নাই, আমি আনিসুজ্জামানকে ফোন করছি যে মেয়ে তো আইবিএতে চান্স পাইছে, এখন কি করবো। ওর বাবা তো ব্রেকে বলতেছে সায়েন্সে ইঞ্জিনিয়ার বানাইতে, 2টা সাবজেক্টে ব্রেক ইউনিভার্সিটিতে পাইছে, আইবিএর 22তম ব্যাচ। আর আইবিএতে চান্স পাওয়া তো বাংলাদেশে পুনর্জন্ম। তো উনি বলছিলেন না, এই ভুল তুমি করিও না, সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়বে, সে ব্রেকে পড়বে, আইবিএতে চান্স পাইলে কেউ এগুলো করে নাকি। আমি বললাম আমি তো জানি, ওর বাবাকে তো আমি বুঝাতে পারছি না, সে তো গদরে বসে আছে, সে তো মানে এক ধরনের কমান্ড, তার সারা জীবনই কমান্ডের মধ্যে সে আমাদেরকে রাখে, কমান্ড এবং শাসনের মধ্যে, তার মধ্যে আবেগ মায়া মমতা কিছু নেই। এখন আমি মেয়ে তো একদিন বলবি যে আমার জীবনটা তুমি নষ্ট করেছো। আচ্ছা, বড় মেয়ে যখন কেমব্রিজ বোর্ড থেকে 10টায় পাইলো স্টার, ইংলিশ টপ ইন বাংলাদেশ হইল, আমি রেজাল্টটা শুনে আমি প্রথমে আনিসুজ্জামানকে, এরপরে 2টা দিলাম, প্রথমে আনিসুজ্জামান তারপরে মা। দেখেন আমার মা, এই মানুষগুলা কিভাবে আমার মাইন্ডসেট আপ। আনিসুজ্জামান আমার মা। আনিসুজ্জামান বলেছিলেন আইবিএতে চান্স পাইছে, তোমার মেয়ের জীবন তৈরি হয়ে গেছে, এইটা তুমি ভুল করিও না, কল্যাণী। আর ঢাকা থেকে যখন ফোন করতেন কল্যাণী, আর বড় মেয়ে যখন রেজাল্ট করলো ও লেভেলে, আমি ফোন দিয়ে বললাম আনিসুজ্জামান তোমাকে আমি আগে জানাচ্ছি। বললো যে বাহ বাহ কল্যাণী বাহ, তুমি 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 পারো। আর হাবিবুর রহমান যে তত্ত্বাবধায়ক সেবার প্রধান উপদেষ্টা ছিলেন, বাবার স্বরগ্রন্থে লিখে আনতে গেছি, আমি বললাম যে আপনি আমাকে চিনবেন না, আমি ছোটখাটো একজন মানুষ। তো বললো যে মা তুমি কি করো। তো উনি খুব চেয়েছিল ওনার বাসায় আমি যে, আমার স্বামী ঢাকা চট্টগ্রাম করে যেতে পারি নাই, আনিসুজ্জামানের বাসায় বহুবার যাওয়া হয়েছে, বহুবার বহুবার। আর উনি গেলে আমার মেয়ে গিয়ে বলতো মা দেখছো গেছি যে, উনি কিভাবে সার্ভ করে মা, উনি উঠে উঠে প্লেটে তুলে দেয়। আমি দেখছো সামনে 2জন বসে আছে আর তিনি প্লেটে তুলে তুলে দিচ্ছেন। এমন মানুষ এরা কোত্থেকে, এরা আসলে এদের নাই তো, বাংলাদেশ তো অন্তঃশাসনে মাকাল ফল হয়ে গেছে। আমি কেন বলি, আমি তো এদের সাথে চলেছি। আমার মেয়ে বলে কি একদিন মা দেখছো আমরা গেছি যে কোথায়, তুমি দিবে আমি তুলে দিব, উনি উঠে উঠে সব প্লেটে মিষ্টি দিচ্ছে, ফরস দিচ্ছে, চা নিয়ে দিচ্ছে হাতে তুলে তুলে। আর গিয়ে দেখবেন যে ঋষি যে গিয়ে দেখবেন যে বাসার মধ্যে শুধু পোর্ট্রেট, বিভিন্ন পোর্ট্রেট, বিভিন্ন শিল্পী সবাই তো তাদের বন্ধু তারা দিয়েছে। আর বেতের 1 সেট সোফা, জীবন কাকে বলে, জীবন কাকে বলে, 1 সেট বেতের সোফা, 2 সেট বেতের সোফা, 10-12 জন বসবে। আরেকদিন গেলাম, চন্দ্রাবতী প্রকাশনীর মালিক আসছেন, আরেকজন আসছেন চট্টগ্রামের একজন ছড়াকার, তারা 3টা বই নিয়ে আসছেন আনিসুজ্জামানের উপরে, একটা আলোকিত একটা অ্যালবাম করছে।
তো উনি, আমি বললাম, আমি গিয়ে বললাম বসবো কোথায়, উনি ওনার পাশের চেয়ারটাতে আমাকে বসালেন। তো 3টা বই ওনাকে দিয়েছে। উনি সাথে সাথেই বললেন, কল্যাণী তোমাকে একটা বই আমি দিলাম। আমি বললাম যে 3টা বই তো ওনারা নিয়ে আসছে ওনাদের সামনে। আমি বললাম 3টা বই তো ওনারা নিয়ে আসছে। বলে কি না, আমি একটা তোমাকে দিই। আমি বলছি তুমি যখন দিবা তাহলে আমি আমার আমি একটা ছবি তুলে নেই, ছবিটাও আছে, আমি খুঁজে বের করতে হবে। এইবার আসার পরে সব তছনছ হয়ে গেছে। আর ওনারা 2জন তাকায় আছে, এই মানুষগুলা, কত স্মৃতি। তো ডাকসু মিলনায়তনে যখন বললো যে তোর নাম লিপির আগে শিলা লাগাই দিই, তখন আমি বললাম ঠিক আছে। আর আরেকটা আমি মেমোরি থেকে এনে এটা বলবো, এই স্মৃতিগুলো নিয়ে বাঁচি। এই স্মৃতিগুলো, শত কাজ, কত কাজ আমার সব পড়ে আছে। তো 1 ঘন্টা পুরো 2 ঘন্টা কাজ করবো, কিন্তু আমি এটার জন্য টাইম বের করে ফেলি। কালকে রাত 4টা পর্যন্ত আমি রান্না বান্না করছি, করে একটু সকালবেলা ঘুমাইছি। ঘুমাই উঠে আরো অনেক কাজ আছে, সব কাজ ফেলে বলি একটু বসি, একটা আমার এসেট হইলো, আমার লাইফটা থাকলো, আমার কিছু বলা থাকলো, মানুষ কিছু শুনলো। তো এই যে এই জিনিসগুলো না, মানে যেদিন, আরেকটা কথা বলি, আমি এগুলো ইউটিউবে আছে। আমি যেদিন আসলাম বার কাউন্সিলে, আমার একটা কাজ ছিল চট্টগ্রাম থেকে, তখন মাত্র অ্যাডভোকেসি নিয়েছি, আমার একটা কাগজ জমা দিতে হবে। 12:30টার বাস, সেই কাঁচপুর, ঘন্টাকে ঘন্টা জাম। আমরা নেমে গেছি বাস থেকে, হেঁটে চলে আসবো, আমার 4টার বাসে আবার ব্যাক করতে হবে সোহাগে চট্টগ্রাম। আমি আসছি, এসে বার কাউন্সিলে কাজটা করে আমি সোহাগের কাউন্টারে চলে গেছি। আমার ব্যাগের মধ্যে একটা নতুন টাওয়েল ছিল। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে উনি ব্রেকফাস্ট আমার জন্য খাওয়া নিয়ে সোহাগের কাউন্টারে আমাকে দেখতে চলে আসছে। আমি, আমার সবাই তাকায়, আনিসুজ্জামানকে তো সবাই চিনে, সবাই তাকায় আছে। আমি বললাম আনিসুজ্জামান তুমি এসব কি করছো? বলে কি না রে না, আমি 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 জানি তুমি যেভাবে কাজ করে আটকা পড়ছো, তোমার আজকে খাওয়া হবে না, ধরো এটা রেখে দাও, তুমি সাথে করে নিয়ে পথে খাবে। আমি লজ্জায় মানুষে তাকাচ্ছে ওনার দিকে। আমি শেষে আমার ব্যাগ থেকে টাইলটা বের করে, তখন সোহাগের কাউন্টার মালিবাগ যেটা, এটি ছিল না, এটা বাংলা কাউন্টার ছিল। 2006 সালের ঘটনা, 5 সালের ঘটনা, 6 সালের ঘটনা, 6 আমি বার কাউন্সিলের কাজে কি একটা কাগজ জমা দিব, তখন হয়তো অ্যাডভোকেট হইও নাই। আমি আমার টাইলটা বার করে, ওই যে আঁচল বিছে, ওই যে একটা গান আছে না, দাঁড়াও আমার আকিরো আগে, এই গানটাতে, এই যে আমি তাকে গানে গানে বলতাম, আমি গান, আমি তো গান জানতাম, তো গানের মাধ্যমে আমি আমার নিজকে প্রভাবিত করতাম। আমি আমার টাওয়েলটা খুলে ব্যাগ থেকে বের করে ওনাকে, বাংলা ফর্ম বের হয়ে গেছে, ওটা বসে দিলাম, তুমি বসো। তারপরে আমার বাসটা ছাড়লো, উনি গেল। এরকম হাজার হাজার স্মৃতি, হাজার হাজার স্মৃতি, হাজার হাজার স্মৃতি, হাজার হাজার স্মৃতি। অন্যদিন বলবো, আমি সব বলবো, অন্যদিন বলবো। এগুলা মানে ভাবতে পারি না। তো যখন আমি ওই জিনিসটা আমি এইভাবেই মনে রাখি, যে এই যে তাকে যে টায়ালটা বিছিয়ে দিয়েছিলাম, এই জিনিসটা আমি এইভাবেই মনে রাখি, যে জীবন কাকে বলে, জীবনের কত মাধুর্য, জীবনে মানুষ যদি চিনা যায়, মানুষ যদি তৈরি হয় একটা দেশে, কত সুন্দর মানুষের জীবন হতে পারে। মানুষ হতাশায় ভুগবে না, মানুষ ডিপ্রেশনে যাবে না, অথচ সবাই উচ্চশিক্ষিত। সেই জিনিসগুলা যে কত স্মৃতি। আরেক দিনের তো একটা স্মৃতি, তো মানে কি বলবো, যেদিন আমাকে শাহবাগ গণগ্রন্থাগারের দোতলায় সেমিনার হলে আমাকে একটা একক সম্বর্ধনা দিয়েছিল ঢাকায়, 2011 সালের সেপ্টেম্বরের 11 তারিখ। ঢাকায় একক সম্বর্ধনা দিয়েছিল আমাকে। সাইমুল জাকারিয়া ছিলেন মুখ্য আলোচক, আর আনিসুজ্জামান ছিলেন প্রধান অতিথি, কয়েকজন সাংবাদিক দিয়েছিল। আমার এই সৃষ্টি, আমি অল্প সৃষ্টি করেছি, ওরা পাগল হয়েছে আমার পড়াশোনা এগুলা পড়লে। তো আনিসুজ্জামান চিফ গেস্ট হয়ে আসলেন, আসার সময় আমাকে নিয়ে আসলেন, আমি বিএম এর রেস্টে বসে উঠেছিলাম, নিয়ে আসলেন। আমার মেয়ে আসলো ব্রেক থেকে, তখন ব্রেক ইউনিভার্সিটিতে সে স্থাপত্যকলায় পড়ে, সে উত্তরা থেকে আসলো। তারপরে আমাকে নিয়ে আর আমার মেয়ে বক্তব্য দিচ্ছে ওখানে, আমাকে আর আমার মেয়েকে নিয়ে উনি একটা রেস্টুরেন্টে বসলেন, খাওয়াইলেন, উনি প্রধান অতিথি। এরপর ওরা গাড়িতে করে তুলে নিয়ে এসে খাওয়ালেন, খাওয়ায় তারপরে ওখানে অনুষ্ঠান নিয়ে আমরা একটু আলোচনা করলাম। করার পরে আমি তো আর জানি না, আমাকে উনি বিএমএ রেস্ট হাউসে নামাই দিয়ে মেয়েকে নামাই দিয়ে দিচ্ছেন। তো আমি আমি বলেছি যে বিএমএ রেস্ট হাউস থেকে মেয়েকে ট্যাক্সি দিয়ে দিও, রাত তো বেশি নেই, 10:30 মেয়ে যেতে পারবে, ও তো স্টুডেন্ট রোডে চলতে হবে, উপরওয়ালার শক্তি নিয়ে চলতে হবে। তারপরে উনি, এখানে এটাই কথা, যে ঠিক আছে আমি বিএমএ রেস্ট হাউসে তোমাকে নামাই দিয়ে ওখান থেকে একটা ট্যাক্সি বা ওই রকম কি একটা যেন আমি মনে করতে পারছি না। তারপরে উনি কি করলো, আমাকে নামাই দিয়ে উনি মেয়েকে নিয়ে একদম উত্তরা দিয়ে রাত 1:30টার সময় বাসায় ফিরছে জামে। আমি তো জানি না কথা, আমাকে এগুলো বলে না আমার বড় মেয়েকে। আমি পরে পরে বাই আমি বের করেছি। ও আচ্ছা, বিএমএ রেস্ট হাউসে লেট হয়ে যাচ্ছে, গেট বন্ধ হয়ে যাবে, তারা ঘুমাই যাবে, আমি চলে গেছি, আমরা তো খাওয়া দাওয়া করছি, আমি চলে গেছি। আনিসুজ্জামানকে বলছে, তুমি আনিসুজ্জামান তোমার ড্রাইভারকে দিয়ে একটা ট্যাক্সি দিয়ে তুমি আমার মেয়েকে পাঠিয়ে দিও, ওইরকম সামথিং ওইরকম
পরে অনেকদিন পরে কুড়ে বের করছি, বলে কি আমি রাত 1টা 2টার সময় আসছি কল্যাণী বাসায়। আমি বললাম কেন? ওর কি তিতিকে নামাই দিদিকে? আমি বললাম তিতিকে তুমি নামাই দিতে গেলা কেন? ডিসিশন ডিসিশন, আমি এটাই পছন্দ করি, তোমার তিতিকে নামাই দেওয়ার দরকার নাই তো, দিতে গেলা কেন তুমি? বলে কি এটা হয় নাকি? সে আর কত ঘটনা বলবো, কত ঘটনা। আমার 3টে ইউটিউবে লাইভে আসে উনি মারা যাওয়ার পরে যে আমি কান্না, আমার চোখ টুক ফুলা, আমার মানে আমি ঠিক মতো কাপড় চুপড় একটা পরিপাটি হয়ে আসিনি, আমি কাঁদছি আর 3টে ভিডিও করে আমি ইউটিউবে রেখে দিচ্ছি যে আমার মেমোরি থেকে এগুলো চলে যাবে। এই যে আমি রূপগঞ্জ কলেজের পীযূষ আমাকে বলে দিদি এই যে আনিসুজ্জামানের সাথে আমার আপনার জার্নি, সে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, এই যে রফিক সে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, দিরাই না ওইদিকে একটা কলেজের, এই যে তারা বলে আপনি এগুলো লিখেন, আপনি লিখছেন না কেন, আপনি এগুলো লিখছেন না কেন? এই একটা কথা বললে আমি আরেকটা সাহিত্যের ভাষায় উত্তর দিতাম, সাহিত্যের ভাষায় ওইটাও বলছি যে আনিসুজ্জামান একটা যে কোনো একটা ব্যাপারে তোমার কাছে আমি গিয়েছিলাম, যে আর তুমি আমার আমার জীবনের সাথে এইভাবে একটা জড়ায় যাবে, এইভাবে যে আমরা 17টা বছর চলবো, তখন আমি এই কবিতাটা বলতাম যে জুড়ি হতে দিলেম তুলে ছোট্ট একটি কণা রবীন্দ্রনাথের, দিলেম যা রাজবিকারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। আমার তো বড্ড অসময়, তোমার সাথে বন্ধুত্বটা আমার বড্ড অসময় হয়েছে, বড্ড অসময় হয়েছে। আমি বললাম যে সময় কিছু না, আমরা যে সুন্দর কথাবার্তা বললে, সুন্দর সময় পাস করলে, রোমান্টিক কথাবার্তা বললে, আমরা সাহিত্যের কথা বললে, জীবনের আর সময় আরো সময় কি, সময় আর সময় কিছু না। আমরা তো যৌনতার ঊর্ধ্বে, আমরা তো যৌনতা নিয়ে চর্চা করি না। আমি তো, আমার তো কোনো লেখায় কেউ কোনোদিন কোনো যৌনতা পায় নাই। হ্যাঁ পেয়েছে, পেয়েছে। ওই যে আজ ভালোবাসার বান্ড মন্থন করিব, আমার কাশ্মীরি শালের আধেকটা জড়াবো তোমার পিঠে, জয়পুরীর চাদর বিছানো বিছানায় মসলিন ঢাকা শরীর মাগিবে তোমার স্পর্শ, বিভাগীয় প্রধান আবুল কাশেম। যখন আমার বইটা সেকেন্ড টাইম যখন আমার বইটা নিয়ে আলোচনা হইলো চট্টগ্রামে, সেকেন্ড উদ্বোধন হইলো, তখন উনি দাঁড়িয়ে এই লাইনগুলো পড়ে বলেছিল আপনাদের কেমন লেগেছে জানি না, আমার তো বড্ড ভালো লেগেছে এই লাইনগুলো, আমার তো বড্ড ভালো লেগেছে। আর এগুলা অনেক ঘটনা এই বইটা নিয়ে। তো আর আরেকটা ফেসবুকে ওইটা বলছিল যে যে একটি গল্প, কমলিনীর একটি গল্প, তার স্পর্শ তলপেট পর্যন্ত স্পর্শ করবে কিনা, নাবিতে যাবে কিনা, ওই একটুকুই আমার যৌনতা, আর কিচ্ছু নেই। আমার কোনো লিখে আপনার যৌনতা পাবেন না, আমাকে সবাই বেশি লেখক বলে। তো কমলিনীর তলপেট স্পর্শ করবে কিনা, তার নাভি পর্যন্ত ঠুটের শিয়রম পুলকিত করবে কিনা, ওই একটুকুই আমি লিখছি যৌনতা। যে ভাবলাম যে একটু একটা দুই একটা শব্দ প্রয়োগ করে দেখি না, দেখি না, আমার তো ইচ্ছে করে আমার একটু রোমান্টিক জগতে যেতে। আমরা তো ইংলিশ লিটারেচারের ছাত্রী, এগুলা সমাজ চিনতে পারে না, তারা ইংলিশ লিটারেচার পড়বে, তাদের চোখ দুইটা দেখা যাবে, বুরকা পড়বে। স্যার যদি অঘটনা করছে আমাদের চোখের সামনে, আমার স্যার, আমার ইউনিভার্সিটির স্যার, নাম বলছি না, স্যার যখন লিটারেচার বিশ্লেষণ করতে যান, তখন স্যার যখন লিটারেচারের মাধুর্য তুলতে যান, তখন তাদের এটা অনুভূতিতে আঘাত লাগে, ধর্মীয় অনুভূতিতে। আরে ভাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে তুমি চোখ দুইটা দেখায় বুরকা পা থেকে মাথা পর্যন্ত পড়ে গিয়ে তুমি ইংলিশ লিটারেচার পড়তে গেছো কেন রে ভাই? তুমি কেন গেছো পড়তে? তোমার দরকার নাই দুইটা পড়া। আমাদের ইউনিভার্সিটির স্যাররা যে পার্সোনালিটি, যে সম্মানের, আমার 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 অনেক স্যার আমাদের চট্টগ্রামের, নাম বলবো আমি আরেকদিন, স্যারদের অনুমতি নিয়ে তাদের নামগুলো বলতে হবে। এরা তো মানুষ, এদের তো ধর্ম ধর্ম সবকিছুর ঊর্ধ্বে স্যাররা। এই স্যাররা যখন অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে ইংলিশের পার্ট নিচ্ছেন, তখন এখানে তো রোমান্টিক পিরিয়ড তো কিস, শেলি, বাইরন, আনস্টাইন, এগুলো তো সব রোমান্টিসিজম নিয়ে তারা তাদের রোমান্টিক জগতে, তাদের এখানে অনেক কিছু আসছে, মেলানকোলি আসছে, স্পিরিচুয়ালিটি আসছে, রোমান্টিকতা আসছে, বিভিন্ন রোমান্টিক যখন ইংরেজি সাহিত্যের যে লাভ পয়েন্টগুলো স্যাররা যখন ক্লাস, এখন ইদানিং দেখেন সমাজ কেমন পরিবর্তন, সমাজ কেমন পরিবর্তন আমরা নিতে পেরেছি। আমরা সব পড়েছি, আমরা আনন্দ নিয়ে পড়েছি, আমরা শুনেছি স্যারদের ক্লাস, আমরা লাভ পয়েন্ট স্যাররা এক্সপ্লেন করেছেন, আমরা পড়েছি। কিন্তু এখন আমাদের সন্তানরা যারা এখন ইউনিভার্সিটি, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। স্যার তো আর চেঞ্জ হয় নাই, স্যার তো পার্সোনালিটি প্রুফ সমাজে, স্যার তো একজন সর্বজন শ্রদ্ধ, তারা আমাদের স্যারদের তো হাজার হাজার স্টুডেন্ট আমরা তৈরি আছি, আমরা ইউনিভার্সিটিতে আমাদের স্যার তো এখনো বেঁচে আছেন, তাদের তো হাজার হাজার স্টুডেন্ট আমরা আছি, আমরা তো কিছু পাইনি। এখন যে এই জেনারেশন স্যারদের কাছে, তারা নাকি এটা নাকি স্যার এক্সপ্লেনেশন, যে কোনো, আমি একটা ব্যাপারে বলি এক্সপ্লেনেশন, এটা তাদের কাছে ভালো লাগে না, তাদের এটা তুই লাভ পয়েন্ট পড়তে গেছিস কেন, তুই ইংলিশ লিটারেচার পড়তে গেছিস কেন রে বাপ? তোর চোখ দুইটা দেখায় তুই করে বসে থাক, তোর দরকার নেই তো। ইংলিশ লিটারেচার পড়ে তো প্যান্ট পরবে, শার্ট পরবে, 3/4 প্যান্ট পরবে। আমরা কাজে যাই যে গেঞ্জি স্লিভলেস পরে যাই, আমি স্লিভলেস প্যান্ট গেঞ্জি পরে যাই। এই যে আমেরিকায় এসে কাজ করছি, আমি তো প্যান্ট আর গেঞ্জি শার্ট পরে যাই। আমি এখানে আসছি, আমি এখানে আসছি, আমি এটা পরে বসছি, শাড়ি পরে বসছি।
শাড়ি পরে বসার সমস্যা, আগামী দিনে আমি প্যান্ট শার্ট পরে এখানে আমি গান করবো। আমার 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 যে কোনো সিচুয়েশন আমাকে মেনে নিতে হবে। তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, স্যারের কথা তোমার কাছে বিকৃত লাগে, তো তুমি গেছো কেন ইংলিশ লিটারেচার পড়তে? দরকার নেই তো তোমার যাওয়ার। তারা আমও খাবে, আটিও খাবে, সব খাবে। এই স্যাররা তো আমার ধর্মের নয়, স্যাররা তো মুসলিম, কিন্তু ওরা তো সর্বজন শ্রদ্ধা, ওনারা তো মানুষ। যে স্যারদের কথা আমি বলছি যারা মারা গিয়েছেন, আমরা তো ইউনিভার্সিটি বলি, স্কুল বলি, একটা স্যারকের মধ্যে আমরা কোনো কিছু বিকৃতি পাইনি, আমি পাইনি। আমার স্কুলের স্যারও আমার আইডিতে আছেন, অ্যাড আছেন তারা। অনেক কথা আরেকদিন আসবে কথা নিয়ে, আমি এগুলো আজকে বলবো, আমি আসি না, এগুলো আমার মনের মধ্যে, আমি এগুলোর মধ্যে ডুবিয়ে আসি, এগুলোর মধ্যে হারাই, এগুলোর মধ্যে রোমন্থন করি, কত সুন্দর সুন্দর স্মৃতি আজকে শেয়ার করলাম। আর এগুলো তো আমার ইউটিউবে দিয়েই রাখছে, আমার ইউটিউবে আছে। আপনি এই আমার এগুলো লুকোচুরির কিছু নেই, রাগডাকের কিছু নেই। এই যে আনিসুজ্জামানকে বলতাম যে কোনো কিছু বললে যে তুমি এত রাজবিকারে, তুমি আমার কাছে, তুমি আমাকে কেন তুমি এত সময় দাও, আমাকে তুমি কেন একটু ফাঁকফু করে, তোমার এত ব্যস্ত জীবনে আমার জন্য তুমি, এইটা তো কেউ জানে না, তুমি যে আমাকে এই সময়টা দাও, আমার জন্য যে একটা, তোমার যে একটা সবসময় তুমি চাও আমার টাচে থাকতে, কেন? তো ওইটা বলতাম যে ওইটা মনে হয়েছিল যে এই যে দুলায় বিছানো, আমি সবসময় বলতাম যে দুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে না দাঁড়াও হে, এই এই যে সোহাগের কাউন্টারে যে টাইলটা বের করে দিয়েছিলাম, এটা বলে আমি শেষ করে দিয়েছিলাম। আপনারা মূল্যবান মতামত দিবেন। দাঁড়া দাঁড়া তোমার দৃষ্টি হৃদয়ে
লাইভ হয়ে গেল। আমি আসলে লাইভে বসলে লাইভ লম্বা হয়ে যায়, এটা আমার একটা দোষ হয়ে গেছে, এটা শর্ট করতে হবে। ও যে কথাটাতে আমি গিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটির 2টা ভদ্রমহিলা, আমি নিকেতন পার্কে হাঁটতে যেতাম, নাম বলছি না, ওনাদের পারমিশন নিলাম না, আমি নাম বলতে চাই না, আমি কখনোই কোনো লাইভে কারণ নাম খুব একটা ইন্ডিকেট করি না, কারণ পারমিশনের একটা ব্যাপার থাকে, আমি কেন একজনের নাম বলবো ওই ওপেন একটা প্ল্যাটফর্মে। আপারা আমার বড় বোনের মতো, আমার মেন্টর বলতে গেলে আমার অনেক ভালো লাগে, বেশি দিনের সম্পর্ক না। সেদিন ফোন করছে, হা হো করে কান্না করছে, কেন? বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করছে, আর বলছে যে আমরা মনে এই জীবনে আর দেখে যেতে পারবো না, দেশের এই অবস্থা। বললাম ওইটাই তো বলি, সব বন্ধু বান্ধব যারা যাদের সাথে মনের মিল তাদের ওইটাই বলি, যে আমাদের এইটাই দেখে যাওয়ার, আমরা তো আর বেশি দিন, আমরা তো এক্সপায়ার হয়ে গেছি, আমরা তো আর কতদিন বাঁচবো। আমি বাঁচতেও চাই না, যেটা সত্যি কথা, আমি আসলে আমি বাঁচতে চাই না। কাজ কিছু আছে, কাজের জন্য মনে হয় যেন বেহায়ের মতো বেঁচে থাকি, আমার বাঁচতেও ইচ্ছে করে না। তো আমরা, আমার তো বুকের জীবন না, তো আমার ঘৃণা লাগে বুক। আমার গাড়ি বাড়ি সব, খাওয়া দাওয়া, ফুটানি, দামি শাড়ি পরা, দামি ইয়ে করা, আমি করি। আমার এইটুকুই, থাকলে থাক, চুরি হয়ে যাচ্ছে যে নিয়ে যা, আমার এগুলোতে কামড়ায় ধরেছে, আমি রিস্কে আমার শরীরটাকে পোকামা করে ইয়ে করে ফেলবো, এরকম কিছু না। আমার মনে হয় চেতনা নিয়ে থাকি, জ্ঞান নিয়ে থাকি, বলি এইরকম। আমি ওইগুলা নিয়ে যে কামড়ায় ওগুলা পড়ে থাকবো, ওরা যারা কামড়ায় পড়ে আছে তাদের তো কোনো অনুভূতি নেই, এরা এগুলা তো অনুভূতিহীন। আর যারা, যাদের এগুলো জীবনের জন্য করেছে, যারা কষ্ট পাচ্ছে, যাদের মন আছে তারা কষ্ট পাচ্ছে। যেমন সেদিন আপাটা বললো, কাঁদতেছে আর বলতেছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি, আমাদের সিনিয়র, উনি অনেক বড় পোস্ট থেকে রিটায়ার করছে। তো আমরা সবসময় নিকেতন পার্কে গেলে তিনজনে বসে গজ জড়ায় গান গাইতাম, আর আমাকে তারা জুনিয়র না, আমাকে তারা দিদি ডাকতো, কল্যাণী দিয়ে এখনো ডাকে। তো গান গাইতাম, আর আমি প্রাণ খুলে গান গাইতাম তিনজনে। কি সম্পর্ক! 24-এ গেলাম, দেখা হইলো না দেশের পরিস্থিতির জন্য, কাছি পাক। আচ্ছা যাই হোক, সবাই তখন আইসোলেটেড, মন মানসিকতা হয়তো অনেকের থেকে পারি নেই আমরা। তো বলতেছে তুমি কবে আসবা? তো বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করেছে বললো, তারপরে বললো যে, আর আমি কাঁদতেছে কাঁদতেছে হাও হাও করে, বলতেছে আর মনে হয় দেখে যেতে পারবো না। আমি বললাম শান্ত হও, শান্ত হও, আমিও তো দেখে যেতে পারবো না, এটা সার্ভাইভ হবে না। আর যে অবস্থায় নিয়ে গিয়েছে, 500 বছর পিছিয়েছে, আর এনজিওগ্রাম সরকার আর তার গোষ্ঠী, তার দূষর এনজিওগ্রামওয়ালারা ডুগডুগি বাজাচ্ছে। তারা নোবেল লরিয়েট, আমার বন্ধু বান্ধবে বলবেন নোবেল লরিয়েট, কলার দিয়ে নোবেল লরিয়েটে। আজকে একটা কথা বলি, 2006 সালে যৌথভাবে যখন নোবেল আসলো বাংলাদেশে, আমি কল্যাণী দেব চৌধুরী, আমার এখনো পত্রিকা অফিসে আমার আর্টিকেল আছে, আমার ঘরেও বুঝতে পাবো, আমি আর্টিকেল ছাপা, 2006 সালে আমার আর্টিকেল ছাপা হয়েছে, শ্রদ্ধার তিলক একে দিলাম তোমার কপালে। ও রক্ত না, রক্তচন্দনের তিলক, চন্দন নয় রক্ত, আমার আর্টিকেলে হেডলাইন ছিল চন্দন নয় রক্তচন্দনের তিলক একে দিলাম তোমার কপালে। সে যখন নোবেল পায়, এই রাষ্ট্র, এখন যে রাষ্ট্র সরকার প্রধান আছেন, উনি যখন নোবেল পান, উনি, আমি এই আর্টিকেল এখনো পত্রিকায় আছে, একটা পত্রিকায় ছাপা হয়েছে আমার আর্টিকেল, আমার ঘরেও আছে কালেকশন, আমি খুঁজতে বার করে দিতে পারবো। আজকে মনে করি আমি পাপ করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি পাপ করেছিলাম, আমি পাপ করেছিলাম। আজকে মনে করছি আমি ভুল করেছিলাম। যেখানে যে দেশে স্বাধীনতা মানচিত্র বুলন্ডিত হয়, যে দেশের সরকার বুলন্ডিত, বঙ্গবন্ধুর আদর্শ বুলন্ডিত হয়, যে দেশে জাতীয় চার নেতাকে অসম্মান করা হয়, যে দেশে শহীদ যোদ্ধা ও মুক্তিযোদ্ধা, 7 বীর শ্রেষ্ঠ, যে দেশে আমার বাবাদের ত্যাগকে, আমার অধ্যক্ষ ললিত মন্দির তাককে, কমরেড আসাদুর আলী আমি দেখেছি সাম্যবাদী দলের ছিয়াকাতায় শুয়ে থাকতেন, সেই দেশে এই গুন্ডাফান্ডা সান্ডাদের জন্য, এই সমস্ত পেশি শক্তির মাস্তানদের জন্য, লোভী চুপ ডাকাতদের জন্য, 4টা-5টা গাড়ির মালিক, এক একটা 10টা হাজার হাজার কোটি টাকা, এগুলো বকাটি ছেলে মেয়ে তৈরি করছে, এগুলো বকাটি ছেলে মেয়ে তৈরি করে বাংলাদেশে কন্ট্রোল করতে পারে না, এগুলা টাকা বিদেশে পাঠায় ডালতেছে, কোটি কোটি টাকা ডালতেছে, আর ওগুলার গল্পই দেয় ওরা। এদের মনে করো ওইটাই এদের নৈতিক আদর্শ, ওইটাই, আর কিছু না এদের। আমি ভুল করেছিলাম সেদিন এই কলমটা লিখে, আজকে মাপ চেয়ে নিচ্ছি, আজকে মাপ চেয়ে নিচ্ছি। আমি কোনো কিছুর বিনিময়ে কোনো বন্ধু আমি রাখবো না আমার জীবনে। যদি যে স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে সম্মান না করে সে মনে বলে যে নোবেল লরিয়েট ভালো, নোবেল বিজয়ী ভালো চালাচ্ছে, নোবেল লরিয়েট ভালো আসছে, লরিয়েট আসছে, ট্যালেন্ট আসছে, শিক্ষাবিদ আসছে, শিক্ষাবিদ দিয়ে দেশ চলে না, শিক্ষাবিদ দিয়ে শিক্ষা চলে, রাষ্ট্র চলে রাজনীতিবিদ দিয়ে, ডিপ্লোম্যাটিক রাজনীতিবিদ, যার এক ফলে বিশ্বের সব নেতারা ফোন ধরবে, সেই রাজনীতিবিদ। এটা জীবনভর সংগ্রামের সাধনা করতে হয়। কল্যাণী দেবচৌধুরীটা আজকে কথা বলছি, আমার সারা জীবনের সাধনার ফলে আমি এখানে বসে কথা বলছি। কই তুই বল, তোরা বল না, তোরা তো পারবি না। সেদিন আমি আর্টিকেলটা লিখে ভুল করেছিলাম, পাপ করেছিলাম, আজকে ওপেন সবার সামনে আমি পাপের খণ্ডন করছি, আমি প্রায়শ্চিত্ত করছি যে এটা উচিত হয় নাই। তাকে চন্দন দেওয়া যায় না, তাকে তিলক দেওয়া যায় না। সেদিন মনে হয়েছিল যে ভারতে তো এখন তো সেপারেট হয়ে গেছে দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, তখন অমৃত্য সেন পেয়ে গেছেন,
সম্ভবত তার আগেই পেয়েছেন। এরপর ওই দিন একজন পাইলো, ইয়াং এনার্জেটিক একজন মানুষ ভারতে পাইলেন, আমার নাম মনে নেই, আমার তো মনে থাকে না এগুলা, এমনি এগুলো আমি ওই চিন্তা শক্তি থেকে বলি। তারপরে মাঝখানে আসলো কিন্তু আমাদের দেশে যৌথভাবে গ্রামীণ ফোন আর উনি। তখন আমি সেদিন একটা খুশিতে, কি খুশি, আমার বাচ্চা ছোট, আমার কিছু করার নেই, এই টুকটাক লেখাতে শুরু করি, টুকটাক লিখে দিলাম, একটা পত্রিকায় তুলে ফেললো তারা। আজকে মনে হয় যেন পাপ করেছিলাম। আরেকদিন অন্য অন্য কথা আরেকদিন বলবো, ভুল করেছিলাম, প্রায়শ্চিত্ত এটা করছি কান্না করে চোখের পানিতে। ও তো ওই আমার তোলার সাথে তো আজকের কোনো সম্পর্ক নাই। আজকে যে এই ঘটনা, আজকে মুক্তিযুদ্ধের বাড়ি হারায় যাবে, স্টাম্প হারায় যাবে, আমার পতাকা আক্রমণ হবে, আমার নির্দিষ্ট সীমানা আক্রমণ হবে, আমার আদর্শ আক্রমণ হবে, ওই ওই রাজাকারের প্রেতাত্মাগুলাই ওগুলা বেনিফিশিয়ারি, ওগুলাই লাফাচ্ছে, খুব ভালো চলছে দেশ, খুব ভালো চলছে দেশ, খুব ভালো চলছে, নোবেল লরিয়েট দেশ চালাচ্ছে, রাজাকারের বাচ্চাগুলা, রাজাকারের প্রেতাত্মাগুলাই লাফায়, আর কেউ লাফাচ্ছে না, সবাই দুঃখে দুঃখে মরতেছে, সবাই কাঁদতেছে দেশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বসতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, বিনম্র শ্রদ্ধা। আমি একটু নামগুলা পড়ি, এমনি বসে গেছি, আমার কাজ, হাজার কাজ, আর ওই যে বেশি কাজও করতে পারছি না কেন, ওই যে মাথা ব্যথা আস্তে আস্তে কমছে, প্রশমিত হচ্ছে, ব্যাক পেইন, স্পাইনাল কর্ডে ব্যথা, স্পন্ডেলাইসিস, এই হাতটা নাড়াতে পারি না। এই যে ভাই, আপনারা ইনবক্সে আসবেন না চেটে আমার সাথে, যারা আমার লাইভটা দেখবেন দয়া করে ইনবক্সে আসবেন না প্লিজ, প্লিজ। দরকার আমি অডিও কলে কথা বলবো, আমার সমস্যা আমি একটু সৃষ্টিশীল কাজ করি, একটু সৃষ্টিশীল কথা বলি, আপনারা কথা বলতে চান আমার সাথে, আমি খুব হ্যাপি, আমি রেসপেক্ট করি আপনাদেরকে, কিন্তু আপনারা চেটে আসবেন না, আমি চেট করতে পারি না। এই যে দেখেন কেন পারি না, এখানে আমার 14টা সেলাই, 14 দিন আমি রেয়ে দিছি এই জয়েন্টে, এখানে নিপুল ঢুকানো হয়েছে, আমি আজকে লাইভে বলতেছি নিপুল ঢুকানো হয়েছে, এই আঙ্গুলের মধ্যে আমার 9টা সেলাই, তারপরে এই আঙ্গুলটা আমার ভাঙা, তারপরে এখানে আমি যদি এই জায়গাটা নাড়াই, আমার কাজের বাইরে যদি আমি টাইপ করি আমার কাজে এই নাড়াই, আমার এই স্পন্ডাইলাইসিস চলে আসে। কোভিডের পরে এই যে ব্যাক পেইন, এই যে স্পাইনাল কর্ডে ব্যথা, সেই যে ব্যাক পেইন আসছে, যখন আমার বেল্ট পরা, আমি ব্যাক পেইন, মেডিসিন খাওয়া, আর আমি যখন এই হাতটা নাড়াবো না ভাই, আমার ওই দিক থেকে, আমার গাড় থেকে আমার একটা ব্রিদিং প্রবলেম চলে আসে, এসে আমার বুকটাকে আড়ষ্ট করে ফেলে। সুতরাং ভাই, আমি কোনোদিন এগুলো বলিনি, আমার প্রোফাইল পিকচারে জানে এটা কিন্তু পুরাতন স্লোগান, রোটেশনে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, ইনবক্সে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, শুধু ডিস্টার্ব করতে চাইলে একটা কথা লিখবেন যে দিদি কেমন আছেন, আমি ওইটা রিপ্লাই দিব, আর আমি আপনাদেরকে নিয়ে চলতে চাই, আমি আমাকে অনেকে ভুল বুঝে ব্লক করছে, আমি আপনাদেরকে নিয়ে চলতে চাই, আপনারা আমি তখন বয়স দিব, আমি বয়স দিই, আমি বয়স দিব, না হয় আমি আপনাকে অডিও কলে কথা বলবো, আমি কেন কথা বলবো না, আমি কি, আমি তুচ্ছ একজন মানুষ, নগণ্য একজন মানুষ। ওই দিন দেখেন আমার হাজব্যান্ড গেছে 4টায় করতে বেরোয়, কালকে রাত 4টা পর্যন্ত আমি চুলায়, 1 সপ্তাহ আগে, 15-20 দিন আগে, আমার মেয়ে গেছে 6টায়, আমি 6:40 করতে গিয়ে বেরোবো, 3টা মানুষ আমরা টাইমলি পাঞ্চ করে গিয়ে আমেরিকার মতো দেশে জব করে আমরা ঢুকবো, একটা ভদ্রলোক 4-5 বার আসলেন এসেঞ্জারে, বয়স্ক মানুষ, ওনার কথা আমি রিপ্লাই দিচ্ছি না ওই সময়, আরে ভাই আমি পাগলের মতো, আমি বক্স করবো, মেয়ে যাবে নাকি আমারটা রেডি করবো, উনি শেষে আমাকে বললেন যে আপনি রিপ্লাই দিচ্ছেন না, এই কি এত উদ্যুত্ত আপনার, এইটা বলে উনি আমাকে ব্লক করে দিলেন। কালকে না পরশু দুর্গাপুর থেকে একজন ইন্ডিয়ার গিয়েছেন, আপনি 4-5টা লিখছি, আপনি রিপ্লাই দিলেন না, আমি এরকম মানুষকে তেজ্য করি, এমন এরকম মানুষের সাথে আমি তেজ্য তো করে ফেলেন, তেজ্য আপনি আমাকে, হু কেয়ার, আপনাকে দিয়ে তো আমার আইডি চালাই না, আমার আইডি চলবে পৃথিবীতে, তো আপনাকে দিয়ে তেজ্য করলেন আপনি আমাকে, আমি পাই আপনি 10টা লিখছেন, আপনার রিপ্লাই আমি দিব কিভাবে, আমার তখন 10টা কাজ আছে হাতে। তবে হ্যাঁ, আমি পাবলিকলি কাজ করি, আমি পাবলিক ফিগার, পাবলিকলি কথা বলি, আমি আপনাদেরকে রিপ্লাই দিব, কিন্তু আপনি তো ভাবতে পারছেন না আমি কোন আগুনের মধ্যে ছটফট করতেছি। অনেকে আমার বন্ধু বান্ধব যারা খুব 250 বা 1000 ফ্রেন্ড নিয়ে চলে, তারা বলে এগুলো রিপ্লাই দেশ কেন, তারা জানে না, তারা তাদের অবস্থান আর আমার অবস্থানে ফারাক আছে, এটা তারা জানে না। আমি জীবন সংগ্রাম করে তিলে তিলে এই পর্যায়ে এসে দাঁড়াইছি, তারা তো সংসার করে আর ফুটানি মারে, বিয়ে গায়ে হলুদের ছবি দেয়, তারা বলে তুই রিপ্লাই দেশ কেন, আমি রিপ্লাই দেই না, আমার মানুষকে নিয়ে চলতে হবে, আমি পাবলিক ওরিয়েন্টেড জীবন, আমার আমার পরিবারটাই এরকম, আমাদের ফ্যামিলিটাই পাবলিক ওরিয়েন্টেড, আমাদের সমাজ ওরিয়েন্টেড লাইফ, আমরা আইসোলেটেড লাইফ লিড করিনি, কোনোদিন শিখিয়ে নেই আমরা। তো সবাই ভালো থাকেন, এই ইনবক্সে আসবেন, আপনারা কেউ আসবেন না প্লিজ, আমাকে হাই হ্যালো করবেন, নমস্কার করবেন, দিদি ঠিক আছে ওকে, আমি তখনই দেখবেন আপনি আমার থেকে রেসপন্স পাবেন, যে দাদা কিছু বলার থাকলে বলেন, না হয় ভয়েস দেন, না হয় একটা আমি সময় আপনাকে কল করে নিব। আপনি লাগাতার লিখতে থাকলেন, আর আমি লাগাতার আপনার উত্তর দিতে থাকবো ভাই, আমার আইডিটা ফ্রিজ হয়ে গিয়েছিল অনেক কষ্ট করে, আমি কোনোদিন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম না, আমি পাঠাইনি কোনোদিন কাউকে, হাতে কোনো 10 জনকে আমি জীবনে অ্যাড করছি কিনা সন্দেহ, কিন্তু একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করলাম যে ইট ইজ নট, আমার এটা অডাসিটি না, ইট ইজ নট মাই অডাসিটি, আমি রিয়েলাইজ করলাম যে এটা সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল জগৎ, আমাকেও করতে হবে এটা ঘুরে, তখন আমি 2-4 জন করে আমি নিজে এখন অ্যাড করে নিচ্ছি, আপনাদেরকে আমি নিজে রিকোয়েস্ট পাঠাই অ্যাড করছি, এখন আমার আইডিটা একটু অ্যাক্টিভেট হয়েছে।
আবার আমি আইডি থেকে চলে যাবো। মাঝখানে 1 বছর 1.5 বছর আমার আইডি একদম অফ ছিল। আমেরিকা এসে কয়েকটা পোস্ট দিছিলাম, আবার 1-1.5 বছর অফ ছিল, আমি দিতাম না এত পোস্ট। তো আপনারা আমাকে ইনবক্সে নক করেন, মেসেঞ্জার তো আমি ডিলিট করতে পারবো না, আমি নক করেন, কিন্তু ভাই নক করার পর আপনারা আমার রেসপন্স পাওয়ার পরে আপনারা ডিস্টার্ব করবেন না। একজনে স্বামী কি করে, খাইছো নি, বাচ্চা কি করে, এইটা তুমি চা খাইছো নি, বেবি সিটিং। ভাই আমাকে বেবি সিটিং করার কে ভাই? আপনি জল বেশি করে খাবে, কত জাতের কথা ভাই এগুলো, যে আমি তো আনি না। কেউ জল বেশি করে খাবে, কেউ উঁচা বালিশে ঘুমাবে না, কেউ এইটা, কেউ এইটা। হ্যাঁ আপনারা বলতেই পারেন, যেহেতু আমি পাবলিকলি আপনাদের সাথে আছি, আপনারা বলতেই পারেন এগুলো, অন্যরা এগুলো নিতে পারবে না আবার। কিন্তু ভাই কি বলি বলেন তো, আমি তো বেবি না। আর আপনি আমাকে এগুলো বলে কি লাভ? আমি আসছি 7 সমুদ্র 13 নদীর পারে, আপনার এগুলো বলে আমার কি যায় কি আসে? আমি যদি নিজকে মেনটেন না করতাম, আমি কি চলতে পারতাম? আমি নিজেই তো অসুস্থ হয়ে যাব। সুতরাং আপনাদেরকে আমি ডিউ টু রেসপেক্ট, আপনারা আমাকে নিয়ে টেনশন করবেন না, আমার কাজগুলো করতে দেন। এগুলো জুনিয়ররা কিন্তু অনেক উপকৃত হচ্ছে, হাজার হাজার মানুষ আমার এগুলো উপকৃত হয়েছে। আমি প্র্যাকটিক্যালি, ফেসবুক না ভাই, আমি প্র্যাকটিক্যালি ফিল্ডে অনেক অনেক ছেলে মেয়েকে আমি জীবন দিয়েছি ভাই। আমি বলি না এগুলা, হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে তারা তারা লাইফ ফিরে পেয়েছে। অনেক ছেলে মেয়ে আমার জন্য গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে ভাই, উকিল হয়েছে ভাই, তারা হতাশা। আমি টাকা দিয়ে ওদেরকে ঢাকায় বার কাউন্সিলে আমি ভাই, আমি অনেক ছেলে অনেকজনকে আমি টাকা দিয়ে আমি বার কাউন্সিলে আমি যা টাকা নাই, যা টাকা নিয়ে রিটেন পরীক্ষা দিয়ে বাইবাটা দিয়ে রিটেনটা দিয়ে আমি পাঠাইতাম। অনেক 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 এগুলো এগুলো বলতে চাই না আমি। তো আপনারা ভালো থাকেন, আমি একটু পড়ি নামগুলা। ও কৌশিক দেখছে কেরল থেকে। কৌশিক কেমন আছে? ভালো আছি রে ভাই। মিথিলা বড়ুয়া দেখছে কানাডা। তুই তো জেগে আসিস রে মিথিলা, কানাডায় ঘুরতেছিস, তুই কেন আসিস না? ওই লাভলি ইয়াসমিন দেখা হবে বন্ধু। ও বন্ধু রে, তোদের জন্য আমি চট্টগ্রাম যেতে পারলাম না রে। আজিজ আহমেদ দেখছে, আজিজ তো আমেরিকা থেকে আজিজ আহমেদ দেখছে। কৌশিক মন্ডল কেরল থেকে দেখছে। হাই দিদি, আমি জানি কাউকে খুব একটা পাবো না। আজিজ আহমেদও আছেন। লাভলি দেখা হবে বন্ধু। হ্যাঁ রে বন্ধু, লাভলি দেখা হবে। দিলরুবা সুলতানা লন্ডন থেকে দেখছে। আমার ছোট বোন, আমার গ্রামের রাজীব কর রাজন। ও মা রাজীব, তুই না এ রাজন, তুই তো কানাডা চলে গেছিস। তোকে তোর ছবি দেখলাম কানাডায়, তুই আমার সাথে নক করিস না কেন রে, কথা বলিস না কেন? দিলরুবা সুলতানা আলী লন্ডন থেকে, আমার ছোট্ট বোন, আমার সেই আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের ফ্যামিলি এক ফ্যামিলি ছিল। তার তার নানি, তার বাবার মা আমাদের ঘরে, আমাদের প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতেন। আমার মাকে কাকিমার সাথে সময় কাটাতেন, সবাই আসতো। একই পরিবার আমাদের, একই পরিবার। লাকি, ওর ডাক নাম লাকি, সে লন্ডন থেকে দেখছে। দিলরুবা, লাভলি ইয়াসমিন আমার বন্ধু, আমার ইউনিভার্সিটির 19তম ব্যাচ। রাজীব কর, আমরা পাশাপাশি বাসা সিলেটে, আমার ছোটো ভাই। আমরা একই পরিবারের, এরকম আমরা একসাথে একটা সময় দীর্ঘ সময় ছিলাম। আর রাজন দেখছে তোর বাচ্চা, কুলে বাচ্চা, বউ কেমন আছে? দিলরুবা মাসি, মাসি কোথায় রে? দিলরুবা সুলতানা আলী লন্ডন থেকে। জয়নুল ইসলাম বার দেখছে মণিপুর থেকে। আমার নিশিত মামা দেখছে নিউ ইয়র্ক থেকে। আমার মামা নিশিত পুরো কাছ, মামাকে কত করে বললাম, মামা একটু আসেন, মামা একটু আসেন। কত বড় শৈল্পিক পরিবার, আমরা একটা লাইভ করি। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে, আপনাদেরকে আমার 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 পরিবারে আপনাকে পরিচয় করাই দেবো। জয়নুল ইসলাম মণিপুর থেকে, বিখ্যাত কবি জয়নুল ইসলাম, অত্যন্ত সুন্দর লিখে। আমার দীর্ঘদিনের সম্পর্ক জয়নুলের সাথে, আমার সন্তান সম। সে বয়সে আমার বেশি দিন নেই, আমাকে মা ডাকে। আর তো কাউকে দেখছি না। আর সবাই উঠে দেখে নিবেন বাংলাদেশে। লাভলি, তোকে পেয়ে গেলাম রে বন্ধু। আর মিথিলা, আমরা আমাদের বেছেন মিথিলাকে পাইছি। মিথিলা এখন কানাডায় আছে, লাভলি আছে ঢাকায় মনে হয় না, চট্টগ্রামে। আর তো দেখলাম রাজীব কানাডায়, দিলরুবা সুলতানা লন্ডন, জয়নুল ইসলাম মণিপুর, নিশিত মামা নিউ ইয়র্ক। এই তো এই মানুষগুলোকে পাইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিনম্র শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা সবাইকে। সময়টা কাটালাম, একটা আমেজ নিব, এটা দেখবো, দেখে দেখে আমার মোবাইল আমার রান্নার পাশে থাকবে, আমি আবার আমার কাজ চলতে থাকবে, বাসন ধোয়া চলতে থাকবে, চা বানানো চলতে থাকবে, ফ্রাইড রাইস বানানো চলতে থাকবে, শুটকি বার তরকারি রান্না করব, মাছ রান্না করব, সব চলতে থাকবে। বিছনা টিছনা সব পরিষ্কার করবো, কাপড় চোপড় গোছাবো, সব লাইভটাও দেখবো। আমার একটা এই সময়টাতে একটা লাইভ করে নিলাম। সবাই ভালো থাকুন, আমার সবাইকে বিনম্র শ্রদ্ধা। আমি আর কাউকে বিয়ে করতে হার্ট করতে চাই না। আগে একটু রাগারাগি করতাম, যে এখন যে আমি সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু আপনারা তো দেখেন, আপনি একজন ইনবক্সে আসলে কি হবে? আমার তো এরকম সবাই আসে ইনবক্সে, সবাই আসে ভাই ইনবক্সে। যারা বাঁশি বাজায় পাঠায়, যারা রবীন্দ্রসঙ্গীত পাঠায়, আমার এত ভালো লাগে। কেউ তার বাগানের ফুল পাঠাচ্ছে, কেউ তার পিঠা বানাচ্ছে, কেউ পিঠা পুরুষ মানুষ ভাই পিঠা বানাচ্ছে, সেটা পাঠাচ্ছে। কেউ মায়ের সাথে গল্প করছে, মা বয়স্ক পাঠাচ্ছেন কলকাতা থেকে বেশি। আমার এত ভালো লাগে ভাই, আমি মাসিমার সাথে কথা বলি, ওরা বাংলাদেশের মানুষ।
কেউ পাঠাচ্ছে তার রান্না করছে সেটা পাঠাচ্ছে এটা। আর এই যে খাইছেন নি, দেখছেন নি, গেছেন নি, এইটা নি ওইটা নি, আমি একটা কবিতা দিলাম, এটা আমাকে কেন দিচ্ছেন, কি এনজয় করবো? আরে ভাই আপনি কবিতা এনজয় করবেন, আপনি আমার মেসেঞ্জারে এসে কি এনজয় করতে চান? আমার মেসেঞ্জার কি শোনাগাচ্ছি নাকি টানবাজারের পতিতালয়? পরিষ্কার কথা, সোজা সাপটা, আমার মেসেঞ্জার তো কোনো পতিতালয় না ভাই। তো আপনি ওগুলা পাঠান, শেক্সপিয়ারের ছবি পাঠায় কেউ, রবীন্দ্রনাথের ছবি পাঠায় কেউ, সক্রেটিসের ছবি পটে নিজ হাতে এঁকে আমাকে পাঠায়, এগুলো খুব ভালো লাগে ভাই। আপনারা বুঝতে পারেন না, আর আপনারা আমার ওয়ালে যাইয়েন, আমার সমস্ত ইনফরমেশন ওখানে দেবো, আমি একদম পাবলিকলি আমার ঘর বাড়ি। আপনার মেসেঞ্জারে এসে আপনার সন্তান কয়টা, স্বামী কি করে, কাকে নিয়ে আসছেন, যে এইটা মেয়েকে বিয়ে দিচ্ছেন নি, এইটা না, এগুলো ভাই এগুলো করিয়েন না, এগুলো করলে আমার কাজ ব্যাহত হয়। রাখি, আমার অনেক কাজ যাচ্ছে ভাই এখন, আমি অসম্ভব কাজের মধ্যে আছি। আমার 5টা কবিতা যাচ্ছে ভাই, জাতীয় পর্যায়ে বিশাল বিশাল আবৃত্তি হচ্ছে, এগুলো ঠিকঠাক করে দিতে হয়। আবার কলকাতায় কবিতা ঠিকঠাক করে দিতে হয়, কবিতা কলকাতা থেকে বেরোচ্ছে, আবার বাংলা ঢাকা থেকে বেরোচ্ছে, আমার বই 2টা 3টা এখন যাচ্ছে, একটা বই কলকাতায় আমি শেষ করতেই পারছি না ভাই। আমার সংসার হাজার কাজের মধ্যে আমার এই কাজগুলো করতে হচ্ছে, এই মেসেঞ্জারে এইভাবে উদ্ভট আমি মেসেঞ্জার তো অফ করতে পারছি না, আপনারা উদ্ভট এগুলো করবেন না, আমি ডিউ টু রেসপেক্ট, আমি শ্রদ্ধা নিয়ে বলছি। আর যদি আমাকে আমার এগুলা যদি এই চেতনা নিতে না পারেন, এই প্রগতি নিতে না পারেন, শিল্প শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিতে না পারেন, আপনারা সসম্মানে আমার আইডি থেকে চলে যাবেন, একদম চলে যাবেন। আমার আইডিতে লিমিট আছে তো ভাই। আপনারা যে আর অনেকে সাইলেন্টলি বসে আছেন, একটা লাইকও দেন না, কমেন্টও দেন না, আপনারা সসম্মানে বিদায় হয়ে যান। আমি চাই না, আমি সত্যিই চাই না, আমি ফেড আপ। ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক কষ্ট করে এগুলো করি ভাই, আমার কষ্টের মূল্য তো আপনারা নীরবতা দিয়ে ইয়ে করে দিতে পারেন না। কষ্টের মূল্য, মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেন। আপনি অ্যাপ্রিসিয়েট করতেন না বলে তো সমাজ আজকে মায়া মমতা কেন কমে গেছে, কোন দর্শন কেন বেড়ে গেছে? মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেন, মানুষকে তাকে এগিয়ে নিয়ে যেতে শিখেন, তার প্রশংসা তাকে প্রশংসায় তাকে বাসিয়ে দেন, যাতে সে তার ইন্সপিরেশন, আপনি যদি তাকে প্রেজ দেন, এটা তার ইন্সপিরেশন হবে ইন ফিউচার। সমাজ তো তখনই বিনির্মাণ হবে। এই সমাজ বিনির্মাণের জন্য এই প্রজন্ম দায়ী না তো, আপনার প্রজন্মকে গালি দেন কেন? একটা প্রজন্ম, আমি কাউকে গালি দিই না, এই সব প্যারেন্টস দায়ী, জেনারেশন দায়ী, সিস্টেম দায়ী, রাষ্ট্র দায়ী, প্রশাসন দায়ী, সরকার দায়ী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কল্যাণী দেব চৌধুরী, বর্তমানে আমার পরিচয়, আমি একজন অ্যাডভোকেট, ঢাকা চট্টগ্রাম বারের লইয়ার, যদিও এখন প্র্যাকটিস থেকে অনেক দূরে আছি। আর আমার তো কাজকর্ম আপনারা সব দেখতে পারেন। ওকে, বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।